আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আজকের ক্লাসটি দেখছো, আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ রেওয়ামিল সংশ্লিষ্ট একটি ক্লাস করব। এই ক্লাসের মাধ্যমে আমাদের রেওয়ামিলের যাবতীয় বিষয়, রেওয়ামিল কি, রেওয়ামিলের উদ্দেশ্য কি, রেওয়ামিলে কোন কোন ধরনের ভুল ধরা পড়ে না বা কোনগুলো ধরা পড়ে, এবং পাশাপাশি রেওয়ামিলের সীমাবদ্ধতা কি, এবং এই অধ্যায় সংশ্লিষ্ট আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভুল সংশোধনের জাবেদা বা দাখিলা। তো এই বিষয়গুলো নিয়ে আমরা সার্বিক দিক থেকে আলোচনা করব, যেন কোনো কনফিউশন তোমাদের না থাকে। আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের এই অধ্যায়ের যে টপিকগুলো রয়েছে সেগুলো, এই অধ্যায়ের এমসিকিউ এবং পাশাপাশি সৃজনশীল সংক্রান্ত সকল বিষয়ের কনফিউশন দূর হয়ে তোমাদের এই অধ্যায় থেকে তোমাদের বোর্ড পরীক্ষাগুলোতে যেমন তোমরা কমন পাবা, পাশাপাশি আমাদের যে তোমরা বোর্ড পরীক্ষার পরে যে তোমাদের অ্যাডমিশন ভর্তি প্রস্তুতে যে যুদ্ধে তোমরা নামো, সেখানের একটা ভিত মজবুত তোমাদের আজকের ক্লাসটির মাধ্যমে হয়ে যাবে। তো দেখো রেওয়ামিল নিয়ে কি বলা হচ্ছে, বলছে হিসাবকাল শেষে ডেবিট ক্রেডিটের গাণিতিক সমতা প্রমাণ। ডেবিট ক্রেডিটের কি করা হবে? গাণিতিক সমতা প্রমাণ। দেখো ডেবিট ক্রেডিটের গাণিতিক সমতা প্রমাণ ও আর্থিক বিবরণী প্রস্তুতকে সহজ করার জন্য, কিসের জন্য? সহজ করার জন্য। আর্থিক বিবরণী প্রস্তুতকে সহজ করার উদ্দেশ্যে সাধারণ খতিয়ানে রক্ষিত সক্রিয় হিসাবসমূহের শিরোনাম ও জের নিয়ে যে তালিকা প্রস্তুত করা হয় তাকে রেওয়ামিল বলা হয়। তাহলে আমরা কি কাজে রেওয়ামিল ব্যবহার করি? সংজ্ঞার মধ্যে চলে আসতেছে যে ডেবিট ক্রেডিটের গাণিতিক শুদ্ধতা বা সমতা প্রমাণ, পাশাপাশি আর্থিক বিবরণী প্রস্তুতকে সহজ করার উদ্দেশ্যে আমরা কি করে থাকি? রেওয়ামিল করে থাকি। এখন এই রেওয়ামিলের প্রধান উদ্দেশ্য হচ্ছে দুইটি। প্রধান উদ্দেশ্য কয়টি? দুইটি। রেওয়ামিলের প্রধান উদ্দেশ্য হচ্ছে দুইটি। কি কি? ডেবিট ক্রেডিটের গাণিতিক সমতা প্রমাণ করা, যেটা আমরা এখানে সংজ্ঞাতে দেখেছি, পাশাপাশি আর্থিক বিবরণী প্রস্তুতকে সহজ করা। আর্থিক বিবরণী প্রস্তুতকে কি করা? সহজ করা। তো এই দুইটা উদ্দেশ্য পেলাম আমরা রেওয়ামিলের ডেফিনেশন থেকে। এরপরে দেখো রেওয়ামিল প্রস্তুত করা হয় একটি নির্দিষ্ট তারিখের জন্য। রেওয়ামিল আমরা যে কোনো তারিখে প্রস্তুত করতে পারি। রেওয়ামিল কি করতে পারি? যে কোনো তারিখের জন্য প্রস্তুত করতে পারি। যেমন আমরা আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্তপত্র বা ব্যালেন্স শিট করে থাকি যে কোনো তারিখে, ঠিক একইভাবে রেওয়ামিল আমরা নির্দিষ্ট একটি তারিখের জন্য করি। এটি আধুনিক হিসাব চক্রের চতুর্থ ধাপ। আমরা হিসাব চক্র পড়ার সময় অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের ক্লাসের সময় আমরা এটি দেখেছি। তো রেওয়ামিল হচ্ছে আমাদের চতুর্থ ধাপ আধুনিক হিসাব বিজ্ঞান অনুসারে। আধুনিক হিসাব বিজ্ঞানে একটি হিসাব চক্রে 3 বার রেওয়ামিল প্রস্তুত করা হয়। কয়বার রেওয়ামিল প্রস্তুত করা হয়? 3 বার। এর কারণ হচ্ছে একবার আমরা কি করি, এই যে চতুর্থ ধাপে একবার রেওয়ামিল করি, এরপরে সমন্বিত রেওয়ামিল করি, এরপরে সমাপনী জাবেদা দেওয়ার পর সমাপন উত্তর রেওয়ামিল করে থাকি। তাহলে এই হচ্ছে আমাদের হিসাব চক্রে 3 বার রেওয়ামিল প্রস্তুত করার যে 3টি ধাপ রয়েছে, সেটিও কিন্তু তোমাদেরকে বলে দিলাম। হিসাব চক্রের অধ্যায়ে বিস্তারিত বলা আছে এটি নিয়ে। এরপরে দেখো রেওয়ামিল সাধারণত খতিয়ানে সংরক্ষিত সকল হিসাব অর্থাৎ সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্ব, আয় ও ব্যয় সংক্রান্ত সকল হিসাব রেওয়ামিলে প্রদর্শন করা হয়। তাহলে রেওয়ামিলে আমরা আধুনিক হিসাব বিজ্ঞান অনুযায়ী আমাদের যে হিসাব খাত রয়েছে এটিকে 5টি শ্রেণীতে ভাগ করি। কয়টি শ্রেণীতে ভাগ করি? 5টি, যেগুলোর নাম হচ্ছে সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্ব, আয় এবং হচ্ছে ব্যয়। তাহলে 5টি হিসাব খাত। দেখো আমরা আধুনিক হিসাব বিজ্ঞানে কয়টি হিসাব খাত দেখি? 5টি। সেই 5টি হিসাব খাত হচ্ছে সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্ব, আয় এবং ব্যয়। এখন দেখো ডেবিট হিসাবে কি যায় তোমরা সবাই জানো, একেবারে সহজ বিষয়, ছোটবেলা থেকে পড়ে আসতেছে যে আমাদের ডেবিট হয় হচ্ছে সম্পত্তি ও ব্যয় হিসাবের জের, অর্থাৎ সম্পত্তি ও ব্যয় হিসাবের জের হচ্ছে আমাদের ডেবিট। পাশাপাশি আমাদের 3টি যে ক্রেডিট হিসাব রয়েছে, এই যে দায়, মালিকানা সত্ত্ব এবং আয়, এই 3টার ক্ষেত্রে আমরা 3টি বিপরীত হিসাব দেখি। সেই বিপরীত হিসাব যদি আমাদের দায়ের বিপরীত হয়, দায় তোমরা জানো ক্রেডিট, তাহলে দায়ের বিপরীত যদি কোনো কিছু থাকে যার ফলে দায় কমে যায়, সেটি হবে ডেবিট। এই জন্য বলা হচ্ছে বিপরীত মালিকানা সত্ত্ব, বিপরীত আয় হিসাবের জের। এখানে বলতে পারো বিপরীত দায় হিসাবের জের, বিপরীত আয় প্লাস কি বিপরীত দায় হিসাবের জের দিয়েও হবে, বিপরীত দায় হিসাবের জের দিয়েও হবে। এরপরে দেখো ক্রেডিটের দিকে কি যাবে? ক্রেডিটের দিকে তোমরা এই 3টি তো দিবাই, দায়, মালিকানা সত্ত্ব এবং আয়, এই 3টার স্বাভাবিক জের হচ্ছে ক্রেডিট, ফলশ্রুতিতে এই 3টা আমরা ক্রেডিট দিই। পাশাপাশি বিপরীত সম্পত্তি এবং বিপরীত ব্যয়, অর্থাৎ আমাদের যেই দুইটা জিনিস ডেবিট হয়, সম্পত্তি এবং দায়, এই দুইটার যদি সম্পত্তি এবং ব্যয়, দুঃখিত দায় নয়, সম্পত্তি এবং হচ্ছে আমাদের যে ব্যয়, সম্পত্তি এবং ব্যয় এখানে আছে, তো এই দুইটা স্বাভাবিক জের হচ্ছে ডেবিট। তো এই ডেবিটের বিপরীত যদি কোনো কিছু থাকে, যেমন সম্পত্তি কোনো কিছু কমিয়ে দিল, যেমন পুঞ্জীভূত অবচয়, তাহলে এটা হচ্ছে আমাদের বিপরীত সম্পদ। তাহলে এই বিপরীত সম্পদ হচ্ছে কি করে? ক্রেডিট জের প্রকাশ করে। তাহলে সেইটা বলা হচ্ছে যে সম্পত্তি ও বিপরীত ব্যয় হিসাবের জের। তাহলে এইগুলো যায় হচ্ছে আমাদের ডেবিট এবং ক্রেডিটে রেওয়ামিল প্রস্তুতের সময়। এই ছিল আমাদের রেওয়ামিল প্রস্তুতের বেসিক যে বিষয় রয়েছে সেটি। এরপর দেখো আমাদের
এই অধ্যায়ের যে রেওয়া মিল করতে গেলে আমাদের দুইটা বিষয় জানতে হবে, যে পণ্য সংক্রান্ত লেনদেনের বিষয়। আমরা যখন পণ্য ক্রয় বিক্রয় করি তখন মজুদ পণ্য নামে আমাদের একটি বিষয় রয়েছে, এবং এই মজুদ পণ্য দুইটা পদ্ধতিতে হিসাব রক্ষণ বা হিসাব বিজ্ঞান করা হয়, এবং সেখানে একটু পার্থক্য রয়েছে। দেখো আমাদের যে দুইটা পদ্ধতি রয়েছে মজুদ পণ্য সংক্রান্ত বা তোমরা যদি পণ্য ক্রয় সংক্রান্ত বলো, সেখানে আমাদের দুইটা পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে কালান্তিক বা কালীন পদ্ধতি, আর একটি হচ্ছে অবিরত নিত্য বা পারপেচুয়াল পদ্ধতি। তাহলে একটার নাম কি বলা হচ্ছে? একটার নাম বলা হচ্ছে কালান্তিক কালীন বা পিরিয়ডিক পদ্ধতি, আর একটার নাম বলছি আমরা অবিরত নিত্য বা পারপেচুয়াল পদ্ধতি। অবিরত নিত্য বা পারপেচুয়াল পদ্ধতি। এখন এই যে কালান্তিক পদ্ধতিতে কি করা হয়, আমাদের যে সমাপনী মজুদ পণ্য, এটা কালান্তিক পদ্ধতি। কালান্তিক মানে কালের অন্তে বা কালের শেষে, মানে হিসাব কালের শেষে। কোন কাল? হিসাব কাল। তাহলে এই হিসাব কালের শেষে যদি মজুদ পণ্য গণনা করে সমাপনী মজুদ পণ্য নির্ণয় করা হয়, সেটাকে আমরা বলছি কালান্তিক পদ্ধতি। আর যদি প্রত্যেকবার ক্রয় বিক্রয়ের পাশাপাশি যদি হচ্ছে আমাদের মজুদ পণ্য যোগ বিয়োগ করা হয়, বা হিসাবের খাতায় যে যোগ বিয়োগ রয়েছে মজুদ পণ্য নামে এটি হিসাব খুললে যদি সেটি করা হয়, অর্থাৎ আমি যখন আমি কিনবো ক্রয় করব তখন মজুদ পণ্য ডেবিট, যখন বিক্রয় করব তখন মজুদ পণ্য ক্রেডিট, এটা যদি প্রত্যেকটা লেনদেনের সাথে পণ্য সংক্রান্ত ক্রয় বিক্রয়ের সাথে করা হয়, সেটাকে আমরা বলবো অবিরত। মানে প্রত্যেকবার করছি, মানে বারবার বা অবিরতভাবে করছি, বা যেটাকে নিত্যও বলতে পারো বা পারপেচুয়াল বলতে পারো। এখন এই দুইটা পদ্ধতির ক্ষেত্রে কিছু হিসাব আছে, পার্থক্য রয়েছে। কোনটায় কি দেখাবো সেটার কথা বলা হচ্ছে। যদি আমরা কালান্তিক পদ্ধতিতে হিসাব করি, সেক্ষেত্রে আমাদের যে রেওয়া মিল রয়েছে, রেওয়া মিলে কি কি প্রদর্শন করা হয়? দেখো, প্রারম্ভিক মজুদ পণ্য প্রদর্শন করা হয়, ক্রয় প্রদর্শন করা হয়, ক্রয় ফেরত প্রদর্শন করা হয়, ক্রয় বার্তা ও অন্তঃপরিবহন বা আন্তঃপরিবহন কি করা হয়? প্রদর্শন করা হয়, রেওয়া মিলে দেখানো হয় বা রেওয়া মিলে আনা হয়। আনা হয় না কোনগুলো? আনা হয় না হচ্ছে সমাপনী মজুদ পণ্য, বিক্রিত পণ্যের ব্যয় বা সমন্বিত ক্রয়। কি আনা হয় না? সমাপনী মজুদ পণ্য এবং বিক্রিত পণ্যের ব্যয় বা সমন্বিত ক্রয় আনা হয় না। যদি আমাদের অবিরত মজুদ পদ্ধতি বলে, সেক্ষেত্রে আমাদের প্রদর্শন করতে হয় হচ্ছে সমাপনী মজুদ পণ্য এবং বিক্রিত পণ্যের ব্যয় বা সমন্বিত ক্রয়। আর প্রদর্শন করা হয় না কোনটা? এই যে এই আইটেমগুলো আর প্রদর্শন করা হয় না, তখন তখন এইটা এদিকে চলে যায় এবং এইটা এইখানে চলে আসে। তাহলে আমাদের প্রারম্ভিক মজুদ, পণ্য ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় বার্তা এগুলো আসে না। এখন এই যে ছকটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছকটা তোমাদের এমসিকিউ এর জন্য, এই অধ্যায়ের এমসিকিউ এর জন্য হাজার হাজার বার গুরুত্বপূর্ণ। কতবার গুরুত্বপূর্ণ? হাজার হাজার। এইখান থেকে এমসিকিউ আসবেই বলা যায়, এখান থেকে এমসিকিউ আসবে। এরকম প্রশ্ন আসবে যে নিত্য বা অবিরত মজুদ পদ্ধতিতে কোন হিসাবটি প্রদর্শন করা হয় না? অপশনে থাকতে পারে প্রারম্ভিক মজুদ পণ্য, ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় বার্তা, আন্তঃপরিবহন। আবার এইভাবে প্রশ্ন আসবে যে কালান্তিক মজুদ পদ্ধতিতে কোনটি প্রদর্শন করা হয় না রেওয়া মিলে? তখন বলতে হবে সমাপনী মজুদ পণ্য। এইভাবেও প্রশ্ন আসতে পারে যে উভয় পদ্ধতিতে কোনটি প্রদর্শন করা হয়। ও দেখো, উভয় পদ্ধতিতে প্রদর্শন করা, দেখো উভয় পদ্ধতিতে প্রদর্শন করা হয় কোনটি একটু দেখো, উভয় পদ্ধতি। তাহলে দেখো আমাদের সমস্যা হচ্ছে ক্রয়, ক্রয় পরিবহন, ক্রয় বার্তা, আন্তঃপরিবহন এবং সমাপনী এবং প্রারম্ভিক মজুদ নিয়ে। বিক্রয় দুইটা পদ্ধতিতেই কি করা হয়? প্রদর্শন করা হয় একইভাবে। এখন দেখো বিক্রয়ের ক্ষেত্রে কি হচ্ছে? বিক্রয়, বিক্রয় ফেরত, বিক্রয় বার্তা, বহি পরিবহন, এগুলো কিন্তু দুইটা পদ্ধতিতেই থাকবে। বিক্রয় নিয়ে আমাদের কোনো ঝামেলা, বিক্রয়, বহি পরিবহন, বিক্রয় বার্তা এগুলো নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই। আমাদের সমস্যা হচ্ছে ক্রয়, প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ, ক্রয় বার্তা, আন্তঃপরিবহন, এই বিষয়গুলো নিয়ে। তাহলে আশা করি এই ছকটা খুবই ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কাজ হবে এই ছকটা খাতায় লিখে ফেলা, খাতায় লিখে সুন্দর করে কয়েকবার পড়া এবং প্র্যাকটিস করা। তোমাদের এই অধ্যায় সংশ্লিষ্ট এমসিকিউ আমি প্র্যাকটিস করাবো। তো এমসিকিউ গুলো এইগুলো তো করবাই, পাশাপাশি তোমাদের বইয়ের এমসিকিউ গুলো প্র্যাকটিস করবা। এই ধরনের এমসিকিউ অনেকগুলো পেয়ে যাবা তোমাদের, যে কোনো বই, সেটা যে কোনো বই হতে পারে, অনেকগুলো পেয়ে যাবা। তাহলে তোমাদের একটা কাজ দিলাম, সেটা হচ্ছে এই যে বিষয়গুলো, এই যে ছকটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা খাতায় লিখে ফেলা, বারবার পড়া। হিসাব বিজ্ঞান খাতা যখনই খুলবা তখনই এটা দেখা। এই ধরনের কয়েকটা ছক তোমাদের, যে আমি ক্লাস নিচ্ছি হিসাব বিজ্ঞানের, এই ছকগুলো, যেগুলো আমি ইম্পর্টেন্ট বলে দিই, এগুলো বারবার দেখতে হবে। এগুলো থেকে এমসিকিউ না আসা সম্ভব না। তোমাদের বোর্ড পরীক্ষা বলো বা তোমাদের পরবর্তীতে অ্যাডমিশনে যখন তোমরা ক্লাস করবা, অ্যাডমিশন যখন পড়বা, যখন প্র্যাকটিস করবা, তখন দেখবা যে এই বিষয়গুলো জানা থাকলে তোমাদের যে ভিতটা রয়েছে, তোমাদের যে বিষয়গুলো রয়েছে, সেগুলো তোমাদের একেবারে শার্প থাকবে। শার্প নলেজ থাকলে তখন সেগুলো ধরতে পারবে আরো দ্রুত। তো এই জন্য এখন থেকে আসলে গুরুত্ব দিয়ে পড়া উচিত আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো পরবর্তীতে কি রয়েছে, রেওয়া মিলের সীমাবদ্ধতা। রেওয়া মিলের সীমাবদ্ধতা কি? রেওয়া মিলের কি সীমাবদ্ধতা আছে? অর্থাৎ রেওয়া মিল আমাদের যেমন কি করতেছে, আর্থিক অবস্থার বিবরণীকে করাকে সহজ করতেছে, পাশাপাশি গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের কাজ বা হিসাবের দুই পাশে ডেবিট ও ক্রেডিট পাশে সমতা যাচাইয়ের কাজটা করে দিচ্ছে রেওয়া মিল। তাহলে এইটার আবার কি সমস্যা আছে বা কি সীমাবদ্ধতা আছে সেটা একটু দেখি। বলছে রেওয়া মিলের যোগফলের সমতা সর্বদা হিসাব নিকাশের গাণিতিক শুদ্ধতার অকাট্য প্রমাণ নয়। অকাট্য প্রমাণ কি
9। তাহলে দেখো দুই পাশ মিলে গেল, ডেবিট এবং ক্রেডিটের যোগফল হলোই মানে আমরা বলে দিতে পারবো না যে এটার গাণিতিক সত্যতা বা এটা হচ্ছে গাণিতিকভাবে একেবারে শুদ্ধ। এই রেওয়ামিল এটা বলে না, রেওয়ামিলের কিছু সীমাবদ্ধতা রয়েছে। এর কারণ কি, হিসাব নিকাশে কিছু কিছু ভুল থাকা সত্ত্বেও রেওয়ামিল মিলে যায়। তাহলে কিছু ভুল থাকলেও যদি রেওয়ামিল মিলে যায় তাহলে আমরা বলতে পারি না যে এটা অকাট্য প্রমাণ, দুই পাশ মিলে গেছে মানে এটার গাণিতিকভাবে একেবারেই সত্য, এটা ভুল হওয়ার কোনো চান্স নাই, এটা আমরা বলতে পারি না। এরপর দেখো হিসাব নিকাশে ভুল থাকা সত্ত্বেও রেওয়ামিল মিলে যায় বলে এদেরকে রেওয়ামিলের সীমাবদ্ধতা বলে। তাহলে রেওয়ামিলে কিছু কিছু ভুল থাকা সত্ত্বেও রেওয়ামিল মিলে যায়, এইটাকে বলতে পারি আমরা রেওয়ামিলের কি, সীমাবদ্ধতা। এখন দেখো রেওয়ামিলে যেসব ভুল ধরা পড়ে না, যেসব ভুল থাকা সত্ত্বেও রেওয়ামিল মিলে যায়, সেই সব ভুলকে সনাতন হিসাব বিজ্ঞান অনুসারে দুই ভাগে ভাগ করা হয়। তাহলে রেওয়ামিলে যেসব ভুল থাকা সত্ত্বেও রেওয়ামিল মিলে যায় সেগুলোকে আমরা সনাতন হিসাব পদ্ধতিতে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের নীতিগত ভুল। তাহলে রেওয়ামিলে কয় প্রকার ভুল ধরা পড়ে না? রেওয়ামিলে দুই প্রকার ভুল ধরা পড়ে না। রেওয়ামিলে সাধারণত সনাতন পদ্ধতিতে দুই প্রকার ভুল ধরা পড়ে না। কয় প্রকার ভুল ধরা পড়ে না? দুই প্রকার ভুল ধরা পড়ে না। এমসিকিউ পেয়ে যাবে ইনশাল্লাহ। তবে দেখো নীতিগত ভুল, যে কয় প্রকার ভুল ধরা পড়ে না, তাহলে সনাতন পদ্ধতি অনুসারে দুই প্রকার ভুল ধরা পড়ে না। কি কি ভুল? নীতিগত ভুল মেজর ক্যাটাগরিতে আমরা ভাগ করলে বলতে পারি, একটা হচ্ছে নীতিগত ভুল আর একটা হচ্ছে করণিক ভুল। এই করণিক ভুলের মধ্যে আবার অনেকগুলো আছে, তাহলে একটা পাইলাম আমরা নীতিগত ভুল আর একটা করণিক ভুল। এখন করণিক ভুলের মধ্যে যেগুলো আছে সেগুলোও ধরা পড়ে না, তাহলে করণিক ভুলের আবার প্রকারভেদ আছে, তো এইটা আমাদেরকে দেখতে হবে। এখন দেখো রেওয়ামিলে প্রধানত দুই ধরনের ভুল ধরা পড়ে না সনাতন পদ্ধতি অনুযায়ী বললাম। একটা হচ্ছে নীতিগত ভুল, একটা কি নীতিগত ভুল, আর একটা হচ্ছে করণিক ভুল, আর একটা হচ্ছে আমাদের করণিক ভুল। তাহলে এই যে নীতিগত ভুল এবং করণিক ভুল, নীতিগত ভুল একটা টাইপেরই হয়। নীতিগত ভুলকে যদি আমরা ব্যাখ্যা পড়ব পরের স্লাইডে, সংক্ষেপে যদি বলতে চাই তাহলে হচ্ছে মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেন করা অথবা মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেন হিসাবে লিপিবদ্ধ করা বা ভুল করে লেখা, এটাই হচ্ছে নীতিগত ভুল। আমরা এক্সাম্পল সহ ব্যাখ্যা পড়বো, এক্সাম্পল সহ তোমাদের যে ব্যাখ্যা রয়েছে সেগুলো আমরা দেখাবো প্রত্যেকটা ভুলের। দেখো করণিক ভুল, করণিক ভুল আবার বলতেছে এই করণিক ভুল আবার 4 প্রকার, এই করণিক ভুল আবার 5 প্রকার। এই করণিক ভুল আবার কয় প্রকার? 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। ওকে, এই করণিক ভুল আবার 5 প্রকারে আমরা ভাগ করতে পারি। দেখো 5 প্রকারের মধ্যে মেজর 4টা আর একটা হচ্ছে উল্টা দাখিলা দেওয়ার ভুল, ওইটাকে আমরা মেজর বলি না। তো 5টা তোমরা সব মিলে বলতে পারো। এই 5 প্রকার তোমাদের এমসিকিউ আসবে না, বাট করণিক ভুল কোনটি এরকম আসতে পারে। তো করণিক ভুল কোনটা দেখো, করণিক ভুল কোনটা দেখো, করণিক ভুল, করণিক ভুল কোনগুলো যদি তোমাদের বলা হয়, করণিক ভুল কোনটা? বাদ পড়ার ভুল, একে রয়েছে বাদ পড়ার ভুল, তারপরে রয়েছে লেখার ভুল, পরিপূরক ভুল, বেদাখিলার ভুল এবং সম্পূর্ণ উল্টা দাখিলা দেওয়ার ভুল। এই 5 ধরনের ক্যাটাগরি আমরা বলতে পারি কাকে? করণিক ভুলকে। তাহলে রেওয়ামিলে দেখতে পাচ্ছি প্রধানত দুই ধরনের ভুল ধরা পড়ে না, একটা হচ্ছে নীতিগত আর একটা করণিক। করণিকের মধ্যে রয়েছে আবার এই 5 প্রকার। আচ্ছা, এখন আমরা প্রত্যেকটা ভুলের ব্যাখ্যা পড়বো, প্রত্যেকটা ভুলের ব্যাখ্যা পড়বো। এখন এইখান থেকে তোমাদেরকে একটা জিনিস আমি ব্যাখ্যা বলে দিই। সম্পূর্ণ উল্টা দাখিলা দেওয়ার ভুল হচ্ছে, ধরো তুমি লিখছো তোমার লেখা উচিত ছিল নগদে ক্রয় 10,000 টাকা, তোমার লেখা উচিত ছিল কি ক্রয় হিসাব 10,000 নগদান 10,000। এখন তুমি ভুল করে উল্টায় ফেলছো পুরাটা, নগদান 10,000 ক্রয় 10,000। এইটাই হচ্ছে, অর্থাৎ তোমার লেখা উচিত ছিল নগদ ক্রেডিটে ক্রয় ডেবিটে, তুমি লিখছো কি ক্রয় ক্রেডিটে নগদান ক্রেডিটে। এইটাকে বলা হয় সম্পূর্ণ উল্টা দাখিলা দেওয়ার ভুল, অর্থাৎ তোমার ডেবিটটাকে ক্রেডিট করে দেওয়া, ক্রেডিটটাকে ডেবিট করে দেওয়া একই অ্যামাউন্টে, এটাকে বলা হয় সম্পূর্ণ উল্টা দাখিলা দেওয়ার ভুল। তাহলে একটার ব্যাখ্যা আমরা পড়লাম, এখানে 4টা আছে আর এখানে একটা আছে, মোট 5টা ভুল আমাদেরকে আরো ব্যাখ্যা সহ পড়তে হবে। ওকে, দেখো তাহলে নীতিগত ভুল প্রথম যেটা, এইটা দিয়ে আমরা শুরু করতেছি। নীতিগত ভুল, তো নীতিগত ভুল কি আমি আগেও ব্যাখ্যা মুখে মৌখিকভাবে তোমাদেরকে বলেছি। এখন দেখো মুনাফা জাতীয় লেনদেনকে কি বলা হচ্ছে, এখানে হাইলাইট করাই আছে। মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেনে লিপিবদ্ধ করা বা মূলধন জাতীয় লেনদেনকে কি মুনাফা জাতীয় লেনদেনে লিপিবদ্ধ করাই হচ্ছে আমাদের নীতিগত ভুল। এক্সাম্পল আকারে কি হইতে পারে, বলতেছে 20,000 টাকার আসবাবপত্র ক্রয় হিসাবে লিপিবদ্ধ হয়েছে। দেখো কি কিনতেছি হচ্ছে আসবাবপত্র, লিখে ফেলছি ক্রয় হিসাবে। আসবাবপত্র একটা স্থায়ী সম্পদ ক্রয় করলে ক্রয় হিসাবে লিখতে হয় না, ক্রয় হিসাব আসে পণ্য ক্রয় করলে। তাহলে এই যে স্থায়ী হিসাবকে আমরা কি করছি, আমাদের যে পণ্য ক্রয় নামক মুনাফা জাতীয় ব্যয় লিখে ফেলছি। তাহলে এইটা ছিল আমাদের মূলধন জাতীয়, যাকে আমরা কি করছি মুনাফা জাতীয়তে কনভার্ট করছি, অর্থাৎ এই যে মূলধন জাতীয় দ্বিতীয় যেটা, মূলধনকে মুনাফা জাতীয় লিখে ফেলছি। তাহলে এটা হচ্ছে একটা নীতিগত ভুল। এবার দেখো পণ্য ক্রয় করে সরঞ্জাম হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে পণ্য ক্রয় হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়, পণ্য ক্রয় কি এই মুনাফা জাতীয় ব্যয়।
এইটাকে কি করছি আমি সরঞ্জাম, সরঞ্জাম হচ্ছে আমার স্থায়ী সম্পদ বা মূলধন জাতীয় ব্যয়, এইটাতে লিপিবদ্ধ করছি। তাহলে কি হয়েছে আমার, এটাও একটা নীতিগত ভুল হয়েছে। আশা করি নীতিগত ভুল সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হয়েছে। এরপরে দেখো আমাদের বাদ পড়ার ভুল। বাদ পড়ার ভুল কোথায় ছিল? এই যে এইখানে ছিল। দেখো করণিক ভুলের মধ্যে বাদ পড়ার ভুল ছিল 1 নম্বরে। তো এই বাদ পড়ার ভুলটা কি? দেখো কোনো লেনদেন হিসাব নিকাশের বৈষম্যে লিপিবদ্ধ থেকে সম্পূর্ণরূপে বাদ পড়ে গেলে তাকে আমরা বলবো বাদ পড়ার ভুল। এখন এই সম্পূর্ণরূপ মানে কি? সম্পূর্ণরূপে যে বাদ পড়ে গেল, সম্পূর্ণরূপে বাদ পড়ে গেলে, তাহলে সম্পূর্ণরূপে বাদ পড়ে যাওয়া মানে কি? তোমাকে দুইটা পক্ষ, ধরো একটা লেনদেনের সর্বনিম্ন পক্ষ থাকে কয়টা? দুইটা। ধরো নগদে মজুরি প্রদান বা মজুরি প্রদান করা হলো, তাহলে তোমার জাবেদা কি হওয়া উচিত? মজুরি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে মজুরি হিসাবও বাদ পড়ছে, নগদান হিসাবও বাদ পড়ছে। এইটাকে বলা হচ্ছে সম্পূর্ণ বাদ পড়ে যাওয়া। এক পাশ বাদ পড়লে হবে না, দুই পাশ অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট উভয় পক্ষ যদি বাদ পড়ে যায় সেটাকে বলবো আমরা বাদ পড়ার ভুল। সেটাকে আমরা কি বলবো? বাদ পড়ার ভুল। বাদ পড়ার ভুল। কারণ এক্সাম্পল কি আছে দেখো, ধারে পণ্য ক্রয় 40,000 টাকা হিসাব বিজ্ঞানের কোথাও লিপিবদ্ধ করা হয়নি। তাহলে 40,000 টাকা কোথাও লিপিবদ্ধ করি নাই মানে কি? আমি এক পাশে তুলি নাই, দুই পাশে তুলি নাই, মানে পুরা পক্ষ, দুইটা পক্ষ আছে, দুইটা পক্ষই বাদ পড়ে গেছে। তাহলে এইটাকে বলা হয় বাদ পড়ার ভুল। এই ভুল হিসাব বিজ্ঞানে ধরা পড়ে না, করণিক ভুলের একটা অন্তর্গত। এরপর দেখো লেখার ভুল। কোনো লেনদেন প্রাথমিকভাবে লিপিবদ্ধ করার সময় টাকার পরিমাণে ভুল হলে তাকে লেখার ভুল বলে। তাহলে দেখো কোনো লেনদেন প্রাথমিকভাবে লিপিবদ্ধ করার সময় টাকার পরিমাণে ভুল হলে তাকে লেখার ভুল বা প্রাথমিক লিখনের ভুল বলে। কি বলে? লেখার ভুল। এটার দুইটা নাম আছে, একটা হচ্ছে লেখার ভুল আর একটা হচ্ছে প্রাথমিক লিখনের ভুল। প্রাথমিক লিখনের ভুল। তাহলে কোনো লেনদেন প্রাথমিকভাবে লিপিবদ্ধ করার সময় টাকার ভুল, কি বলছে? টাকার পরিমাণে ভুল হলে তাকে লেখার ভুল বা প্রাথমিক লিখনের ভুল বলি। তাহলে আমার লেনদেনটা যদি, এবং এখানে একটা শর্ত আছে, এখানে একটা শর্ত হচ্ছে যে তুমি ধরো 5,000 টাকার লেনদেন করছো। কত করছো? 5,000 টাকার লেনদেন করছো। এখন এই 5,000 টাকা তোমার, ধরো 5,000 টাকা কি লেনদেন হতে পারে? লেনদেন হতে পারে পণ্য ক্রয় 5,000 টাকা। তাহলে ক্রয় আর নগদান। তাহলে ক্রয়তেও তুমি লিখছো 500, ক্রয়তে কি লিখছো? ক্রয়তে লিখে ফেলছো 500। আবার কি লিখছো? নগদান হিসাবেও লিখছো 500। নগদান হিসাবেও কত লিখছো? 500 টাকা। তাহলে দেখো ক্রয়তেও লিখছি 500, নগদানেও লিখছি 500। তাহলে এইটা হচ্ছে আমার লেখার ভুল। কিন্তু যদি তুমি এইটা লিখতা, ক্রয় হিসাব 500 কিন্তু নগদান হিসাব 5,000, তাহলে এই ভুলটা ধরা পড়তো। এইটা তখন আর লিখনের ভুল বা লেখার ভুল বা প্রাথমিক লিখনের ভুল হতো না। এটা কি হতো না? এই ভুলটা হইতো না। কিন্তু তুমি যখন দুইটা পাশেই দেখো, এইখানেও 500 লিখছো, এইখানেও 500 লিখছো, এইটা হচ্ছে আমাদের প্রাথমিক লিখনের ভুল বা হচ্ছে এই লেখার ভুল। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর দেখো এক্সাম্পল দেওয়া আছে, 50,000 টাকার পণ্য ধারে ক্রয় করে জাবেদাভুক্তকরণের সময় উভয় পক্ষে ক্রয় হিসাবে ও পাওনাদার হিসাবে, এই যে আমি যেটা বললাম আর কি, বলছে 50,000 টাকার পণ্য ধারে ক্রয় করে জাবেদাভুক্তকরণের সময় উভয় পক্ষে, তাহলে উভয় পক্ষ কি হবে? ধারে পণ্য ক্রয় আর প্রদেয় হিসাব, উভয় পক্ষে 50,000 পরিবর্তে 5,000 টাকা লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে এইটা হচ্ছে লেখার ভুলের একটা এক্সাম্পল। এরপরে দেখো এই যে, তাহলে এই লেখার ভুল কোথায় ছিল? আমাদের এই ছকের এইখানে ছিল লেখার ভুল। ওকে, এরপরে আমাদের পরিপূরক ভুলে যাইতে হবে। করণিক ভুলের 3 নম্বরে ছিল পরিপূরক ভুল। তাহলে পরিপূরক ভুল কোনটা? দেখো একটি ভুলের দ্বারা অন্য একটি ভুল সংশোধিত হলে তাকে বলি আমরা পরিপূরক ভুল। অর্থাৎ একটা ভুল দিয়ে যদি আরেকটা ভুল সংশোধন হয়ে যায়, একটা ভুল দ্বারা আরেকটা ভুল যদি সংশোধিত হয়ে যায়, আরেকটি ভুল যদি সংশোধিত হয়ে যায় তাকে আমরা পরিপূরক ভুল বলবো। এক্সাম্পল কি আছে? বেতন হিসাবে ডেবিট দিকে 50 টাকা কম লেখা হয়েছে। তাই দেখো বেতন ধরো আমাদের ছিল হচ্ছে 500, বেতন কত ছিল? 500 টাকা। ওকে, এটা কি? ডেবিট। তো এইখানে আমরা ভুলবশত বেতন লিখছি হচ্ছে 50 টাকা, 50 টাকা কম লেখা হয়েছে, তাহলে 450 টাকা ডেবিট লিখছি। তাহলে কত কম লিখলাম? 50 টাকা কম লিখছি। ওকে, কোথায়? ডেবিটে, খরচ হিসাবে। ক্রয় হিসাবে ডেবিট দিকে 50 টাকা বেশি লেখা হইলো। তাহলে আমার ধরো ক্রয় আছে হচ্ছে 500 টাকা, ক্রয় আছে কত? ক্রয় আছে ধরো 500 টাকা। ওকে, এখন দেখো এখানে হচ্ছে আমি ক্রয় হিসাবে লিখছি কত? লিখে ফেলছি হচ্ছে 50 টাকা বেশি, তাহলে 550 লিখছি। তাহলে দেখো এই দুইটার পার্থক্য কত? 50। তাহলে এই 50 টাকা তুমি হচ্ছে কম লিখছিলা, এই 50 টাকা কি করছিলা? এই 50 টাকা হচ্ছে তুমি মাইনাস বা কম লিখে ফেলছিলা, কম লেখা হয়েছে। আর এই 50 টাকা তুমি কি করলা? আবার আরেকটা লেনদেনে এসে যোগ করে দিলা। তাহলে এই ভুলটা ধরা পড়বে না। অর্থাৎ একটা ভুল দ্বারা আরেকটা ভুল যখন সংশোধন হয়ে যায় তখন আর সেই ভুলটা ধরা পড়ে না। এটা হচ্ছে পরিপূরক ভুল। এটা হচ্ছে কি? পরিপূরক ভুল। এরপরে দেখো রেওয়ামিল, আমাদের যে পরিপূরক, আমাদের যে কি ছিল? করণিক ভুল, সেটার 4র্থ নম্বরে ছিল তোমাদের বেদাখিলার ভুল। কিসের ভুল ছিল? বেদাখিলার ভুল। তাহলে বেদাখিলার ভুল কি?
দেখো একটি নির্দিষ্ট হিসাবে ডেবিট বা ক্রেডিট করার পরিবর্তে সমজাতীয় অপর একটি হিসাবকে, দেখো কথাটা কি, সমজাতীয় অপর একটি হিসাবকে ডেবিট বা ক্রেডিট করলে, অপর একটি হিসাবকে ডেবিট বা ক্রেডিট করলে যে ভুল হয় তাকে আমরা বলছি বেদাখিলার ভুল। বেদাখিলার ভুল। তাহলে একটি নির্দিষ্ট হিসাবে ডেবিট বা ক্রেডিট করার পরিবর্তে যদি সমজাতীয়, এখন সমজাতীয় মানে কি, সমজাতীয় মানে কি, ওই লেনদেনটা যদি মুনাফা জাতীয় হয়, ওই লেনদেনটা যদি মুনাফা জাতীয় হয়, মুনাফা জাতীয় থেকে আরেকটা মুনাফা জাতীয় লেনদেন বা ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। ওকে, ধরো একটা মুনাফা জাতীয় ব্যয় আছে বেতন, তুমি বেতন না লিখে সেইটাকেই, বেতনের যে অ্যামাউন্ট আছে ওইটাকেই তুমি লিখলা ভাড়া হিসাবে, তাহলে এটা কি মুনাফা জাতীয় থেকে মুনাফা জাতীয়। আবার সেটা হতে পারে মূলধন জাতীয় থেকে মূলধন জাতীয়। কি হতে পারে? মূলধন জাতীয় থেকে, মূলধন জাতীয় থেকে আরেকটা মূলধন জাতীয়তে লেখা, মূলধন জাতীয়তে লেখা, মূলধন জাতীয়তে লেখা। এখন মুনাফাটা তো তোমাদেরকে বললাম যে বেতন থেকে ধরো মজুরি, তোমার লেখার কথা ছিল বেতন, এটা একটা ব্যয় হিসাব এবং মুনাফা জাতীয় হিসাব, তুমি লিখছো বেতন না লিখে লিখছো মজুরি, তাহলে একই হবে, এটা দিয়ে কোনো ভুল ধরা পড়বে না, এটা হচ্ছে বেদাখিলার ভুল। আর মূলধন জাতীয় থেকে মূলধন জাতীয় কেমন হতে পারে? ধরো লেখার কথা ছিল আসবাবপত্র, আসবাবপত্র, তুমি লিখছো অফিস সরঞ্জাম। কি লিখছো? অফিস সরঞ্জাম, তাহলে দুইটাই মূলধন জাতীয়। ওকে, অফিস সরঞ্জাম, তাহলে এই ভুলটাও ধরা পড়বে না, এটাও ধরা পড়বে না, এটাও ধরা পড়বে না, এটাকে বলা হচ্ছে বেদাখিলার ভুল। তাহলে দেখো স্নেহার নিকট হতে 500 টাকা বকে আদায় করে নগদান হিসাবে সঠিকভাবে ডেবিট করা হয়েছে, কিন্তু স্নেহার পরিবর্তে স্নিগ্ধার হিসাবে ক্রেডিট করা হয়েছে। দেখো স্নেহা হচ্ছে একজন আমাদের কি, বকে আদায় করা হয়েছে, তাহলে স্নেহা হচ্ছে আমাদের একজন দেনাদার, স্নেহা হচ্ছে কি আমাদের একজন দেনাদার। তাহলে আমরা যদি তার কাছ থেকে আদায় করি তাহলে আমাদের সঠিক জাবেদা কি হবে? তাহলে আমাদের লেখা উচিত ছিল, আমাদের লেখা উচিত ছিল নগদান, নগদান, নগদান ডেবিট কত, নগদান ডেবিট লেখা উচিত ছিল 500 টাকা, এবং স্নেহা ক্রেডিট কি লেখা উচিত ছিল? স্নেহা, স্নেহা ক্রেডিট, স্নেহা ক্রেডিট কি লেখা উচিত ছিল? স্নেহা ক্রেডিট 500 টাকা, স্নেহা ক্রেডিট 500 টাকা। ওকে, এই স্নেহা হচ্ছে আমাদের দেনাদার, এটা কি দেনাদার বা প্রাপ্য হিসাব। ওকে, এন্ড আমরা কি লিখছি? বলছে নগদান হিসাবে সঠিকভাবে লিখলেও, সঠিকভাবে ডেবিট করলেও, দেখো নগদান হিসাবে আমরা ডেবিট করছি, নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট কত টাকা? 500 টাকা, সঠিকভাবে করছি, কিন্তু স্নেহার পরিবর্তে কি লিখে ফেলছি? স্নিগ্ধা লিখছি। তাহলে দেখো স্নিগ্ধা লিখে দিলাম এখানে, স্নিগ্ধা। ওকে, তো এই স্নিগ্ধা যে লিখলাম, স্নিগ্ধা ক্রেডিট, এটাও লিখছি 500 টাকা। তাহলে এই যে দেখো এইখানে যদি আমরা একটু বক্স করি, এখানে আছে স্নেহা, এখানে আছে কি স্নেহা, আমরা একটু অন্য কালি ইউজ করি, স্নেহা, এই যে স্নেহা লিখলাম, আর এখানে কি লিখতেছি? স্নিগ্ধা। তাহলে দেখো দুইটাই, এই স্নিগ্ধাও কিন্তু দেনাদার, দেনাদার। তাহলে এইটার ফলে কি হবে? ভুল হবে আমাদের, স্নেহার ক্রেডিট করার কথা ছিল স্নেহাকে, কিন্তু আমরা স্নিগ্ধাকে করছি, তো এটা একটা ভুল হবে, কিন্তু হচ্ছে আমাদের রেওয়ামিল মিলে যাবে, যেহেতু দুইটা সমজাতীয় হিসাবের ভুল করছি, সমজাতীয় হিসাবের ভুল করছি, এবং এই দুইটাই কি সম্পদ, সম্পদ জাতীয় হিসাব, তাহলে বা মুনাফা জাতীয় লেনদেন, তাহলে এই দুইটাই হচ্ছে আমাদের কি একই জাতীয় লেনদেন, তো এটা হবে আমাদের একটা বেদাখিলার ভুল। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এরপরে বলছে সম্পূর্ণ, তাহলে আমরা যে ছকটা তোমাদেরকে দেখিয়েছিলাম এখানে আমাদের বেদাখিলার ভুল শেষ হলো, এরপর দেখো সম্পূর্ণ উল্টা দাখিলার ভুল। সম্পূর্ণ উল্টা দাখিলার ভুলে কি বলা হচ্ছে? বলা হচ্ছে কোনো লেনদেন লিপিবদ্ধ করার সময় যে হিসাব ডেবিট হবে তাকে ক্রেডিট, যে হিসাব ডেবিট হবে তাকে ক্রেডিট করা, এবং যে হিসাব ক্রেডিট হবে তাকে ডেবিট করা হলে, উদাহরণ কি আছে? স্নেহার নিকট হতে 500 টাকা বকেয়া আদায় করে নগদান হিসাবে ক্রেডিট, স্নেহার নিকট থেকে 500 টাকা বকেয়া আদায় করে নগদান হিসাবে ক্রেডিট এবং স্নেহার হিসাবকে ডেবিট করা। তাহলে দেখো স্নেহার কাছ থেকে আদায় করছি, তাহলে আমাদের নগদান হিসাব হওয়া উচিত ছিল কি? হওয়া উচিত ছিল এখানে কি ডেবিট হওয়া উচিত ছিল, এবং স্নেহার হিসাবকে কি করা উচিত ছিল? ক্রেডিট করা উচিত ছিল, এটা ছিল সঠিক, কিন্তু আমরা করছি তার উল্টাটা। অর্থাৎ দেখো আমরা লিখে ফেলছি একজনের কাছ থেকে টাকা আদায় করছি, আমরা নগদে টাকা পাইছি, তো আমাদের লেখা উচিত কি? নগদান ডেবিট। কি লেখা উচিত? নগদান ডেবিট, কিন্তু আমরা কি লিখছি? আমরা লিখছি নগদান ক্রেডিট, এই যে নগদান হিসাব ক্রেডিট, তাহলে এটা একটা ভুল হয়েছে। এরপর আমাদের লেখা উচিত ছিল স্নেহা ক্রেডিট, কিন্তু আমরা কি লিখছি? আমরা হচ্ছে কি লিখছি? আমরা কি লিখছি? নগদান ডেবিট, আমাদের স্নেহা ক্রেডিট করার উচিত ছিল, কিন্তু আমরা কি লিখছি? স্নেহা ডেবিট লিখে রাখছি, স্নেহা ক্রেডিট করা উচিত ছিল, তো এইটা হচ্ছে আমাদের সঠিক জাবেদা। তো আমরা ভুল করে এখানে দেখো ডেবিট করে রাখছি, তো এটা একটা ভুল। তো এই ধরনের ভুল করলে, অর্থাৎ সম্পূর্ণ উল্টায় দিলে, সেক্ষেত্রে কি হবে না? এই ভুলটা রেওয়ামিলে ধরা পড়বে না। তো এই ছিল আমাদের যে করণিক ভুলের 5 প্রকার, এটা তোমরা দেখলা।
তো এই 5 প্রকার ভুল এবং হচ্ছে নীতিগত ভুল মোট 6 প্রকার। আর যদি প্রধান ক্যাটাগরিতে ভাগ করি সেক্ষেত্রে 2টা ক্যাটাগরি পাচ্ছি, একটা হচ্ছে নীতিগত ভুল আর একটা হচ্ছে আমাদের কি করণিক ভুল। আর করণিককে ভেঙে আবার 5 প্রকার করা যায়। এই মোট 6 প্রকার ভুল রেওয়া মিলে ধরা পড়ে না, রেওয়া মিলে ধরা পড়ে না। তো এটা হচ্ছে রেওয়া মিলের সীমাবদ্ধতা। তো এই ছিল আমাদের রেওয়া মিলের মূল আলোচনা। রেওয়া মিলের ক্ষেত্রে তোমাদের আরো একটা প্রশ্ন আসে অনেক সময়, তোমাদের যে ক্ষয়ের রিকোয়ারমেন্ট থাকে সৃজনশীলে, সেখানে থাকে যে সংশোধনী দাখিলা বা সংশোধনী জাবেদা দেওয়ার কথা বলা হয়। তো এই সংশোধনী জাবেদা কিভাবে করব এটা আমাদেরকে একটু দেখতে হবে। তো সংশোধনী জাবেদা আমরা কিভাবে করি দেখো, সংশোধনী জাবেদা আমরা কিভাবে করব, সংশোধনী জাবেদা আমরা কিভাবে করব। তাহলে সংশোধনী জাবেদা করার একটু নিয়ম আছে। হিসাব নিকাশের সময় কোনো প্রকার ভুল হলে পরবর্তীতে সেই ভুল উদ্ঘাটিত হওয়ার সাথে সাথে, দেখো আমরা সংশোধনী জাবেদা কখন দিব, যদি এমসিকিউতে প্রশ্ন আসে সংশোধনী জাবেদা কখন করা হয়, তাহলে তোমাদের অ্যান্সার হবে ভুল উদ্ঘাটিত হওয়ার সাথে সাথে। ভুল উদ্ঘাটিত হওয়ার সাথে সাথে কি করা হয়, সংশোধন করার জন্য সাধারণ জাবেদায় যে দাখিলা দেওয়া হয় তাকে সংশোধনী দাখিলা বলে। তাহলে সংশোধনী জাবেদা এক প্রকার প্রকৃত বা সাধারণ জাবেদা। ভুল সংশোধনী জাবেদা এক প্রকার প্রকৃত বা সাধারণ জাবেদা। তোমরা জাবেদা শ্রেণীবিভাগে পড়ছো বিশেষ জাবেদা আর একটা হচ্ছে প্রকৃত বা সাধারণ জাবেদা। তো এই ভুল সংশোধনী জাবেদা দেখবা প্রকৃত বা সাধারণ জাবেদার যে ক্যাটাগরি আছে ওখানে আছে। তোমাদের বইটা একটু খুলো দেখবা যে প্রকৃত জাবেদার অন্তর্ভুক্ত একটা বিষয় হচ্ছে এই সংশোধনী জাবেদার। বিশেষ জাবেদার মধ্যে দেখবা 6 প্রকার আছে, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। এই 6 প্রকার হচ্ছে বিশেষ জাবেদা। আর তোমাদের যে প্রকৃত বা সাধারণ জাবেদা আছে এখানে 4 প্রকারের মতো দেখবা, তার মধ্যে একটা আছে হচ্ছে তোমাদের এই সংশোধনী দাখিলা বা জাবেদা। তো এই ভুল উদ্ঘাটিত হওয়ার সাথে সাথে কি করতে হয়, সংশোধনী জাবেদা দিতে হয় উক্ত ভুল সংশোধন করার জন্য। সংশোধনী দাখিলা হিসাব চক্রের আবশ্যিক ধাপ নয়। এই যে হিসাব চক্রের আবশ্যিক ধাপ নয় হচ্ছে সংশোধনী দাখিলা, আবশ্যিক ধাপ নয়। এরপর দেখো, তাহলে সংশোধনী দাখিলা যদি আবশ্যিক ধাপ যদি না হয় তাহলে কি হবে, এটা হচ্ছে পরিত্যাজ্য ধাপ। এটা কোন ধরনের ধাপ, এটা হচ্ছে পরিত্যাজ্য ধাপ। হিসাব চক্র পড়ানোর সময় পড়িয়েছি পরিত্যাজ্য ধাপ। কেন পরিত্যাজ্য বলা হয়, পরিত্যাজ্য মানে হচ্ছে যা বর্জন করা উচিত। পরিত্যাজ্য মানে কি, যা বর্জন করা উচিত। তাহলে এই যে পরিত্যাজ্য ধাপ, তাহলে পরিত্যাজ্য ধাপ কেন বর্জন করা উচিত, এটা শুধুমাত্র আমরা ভুল হলেই করব। ভুল না হলে তো এই ধাপের কোনো দরকারই নাই, ভুল না হলে সংশোধনের তো দরকার নাই। তাহলে আমাদের উচিত যত কি করি, যতটা পারি কম ভুল করি বা ভুল না করা উচিত। তো এই ভুলটা যাতে না হয় এই জন্য এটাকে আমরা বলছি পরিত্যাজ্য ধাপ। অর্থাৎ ভুল হলে শুধুমাত্র করব, ভুল না হলে এটার কোনো প্রয়োজন নেই, এজন্য বলা হচ্ছে এটাকে পরিত্যাজ্য ধাপ। তো এই সংশোধনী দাখিলা কেন করা হয়, কখন করা হয়, কি ধাপ নামে ডাকা হয়, হিসাব চক্রের আবশ্যিক ধাপ নয় এবং পরিত্যাজ্য ধাপ নামে আমরা চিনি। এটাকে হিসাব চক্রের একমাত্র পরিত্যাজ্য ধাপ হচ্ছে এই ভুল সংশোধনী দাখিলা বা জাবেদা। তো এটা কিভাবে করতে হয়, বলছে ভুলের প্রকার। হিসাব বিজ্ঞানে যেসব ভুল হয়ে থাকে তাদেরকে 2টি শ্রেণীতে ভাগ করা হয়। কয়টি শ্রেণীতে ভাগ করা হয়, 2টি শ্রেণীতে। যেসব ভুল হয়ে থাকে তাকে আমরা ভুল সংশোধনী দাখিলার ক্ষেত্রে কয়টা শ্রেণীতে ভাগ করি, 2টা শ্রেণীতে ভাগ করি। একটা হচ্ছে একতরফা ভুল আর একটা দুতরফা ভুল। একটা হচ্ছে একতরফা ভুল আর একটা হচ্ছে দুতরফা ভুল। ধরো ডেবিট এবং ক্রেডিট 2 আইটেমেই ভুল করছি, এটাকে বলা হয় দুতরফা ভুল। ডেবিট ও ক্রেডিট 2 জায়গায় ভুল। আর ধরো একটাতে ভুল করছি, আমার ধরো আসবাবপত্র লেখার উচিত ছিল, আমি লিখছি অফিস সরঞ্জাম। আমার লেখা উচিত ছিল আসবাবপত্র, আমি লিখছি ধরো ক্রয়। আর একটাতে ভুল করি নাই। ধরো নগদানের ক্ষেত্রে 2 জায়গায় একই রাখছি, তাহলে ভুল করি নাই। তাহলে এটা হচ্ছে এক পক্ষের ভুল, এটা হচ্ছে কি একতরফা ভুল, এক পক্ষের ভুল। এই ক্ষেত্রে আসে আমাদের অনিশ্চিত হিসাব। একতরফা ভুল হলে আমাদেরকে ভুল সংশোধনী করতে কি আনতে হয়, অনিশ্চিত হিসাব নামক একটা সাময়িক হিসাব আনতে হয়। এই অনিশ্চিত হিসাবটা কি, সাময়িক সময়ের জন্য। এই অনিশ্চিত হিসাবটা কি, সাময়িক সময়ের জন্য। এই অনিশ্চিত হিসাবটা হচ্ছে সাময়িক সময়ের জন্য। অর্থাৎ পরবর্তীতে ওই ভুলটা খুঁজে পেলে, মানে যখন একতরফা ভুল হয় তখন অন্য পাশটা খুঁজে পাওয়া যায় না, পরবর্তীতে এই অনিশ্চিত হিসাবটা প্রকৃত কারণ নির্ণয় করে আমরা কি করি, এই অনিশ্চিত হিসাবটাও বন্ধ করে দিই। এই অনিশ্চিত হিসাবটা কি করা হয়, সাময়িক হিসাব, এবং পরবর্তীতে বন্ধ বা ক্লোজ করা হয়, বন্ধ বা কি ক্লোজ করে দেওয়া হয়। আচ্ছা, এখন একতরফা ভুল বলছে কোন ভুলের ফলে একটি পক্ষ প্রভাবিত হলে তাকে একতরফা ভুল বলে। যেমন 5,000 টাকার বেতন প্রদান করে নগদ হিসাবে সঠিকভাবে লেখা হয়েছে কিন্তু বেতন হিসাবে 500 টাকা ডেবিট করা হয়েছে। তাহলে দেখো এখানে আমরা কি ভুল করছি, বলছে বেতন প্রদান নগদে করা হয়েছে। তাহলে বেতন হিসাব লিখছি, দেখো বেতন হিসাব লিখেছি 5,000 টাকা নগদ হিসাবে সঠিকভাবে লিখছে কিন্তু বেতন হিসাবে 500 টাকা লিখছে। তাহলে একটা শূন্য কম দিচ্ছে, তাহলে বেতন হিসাবে লিখছে 500 আর নগদান হিসাবে লিখছে 5,000। নগদান হিসাবে
লিখছে 5,000। তাহলে দেখো আমরা এই যে 5,000 এইটা কিন্তু সঠিক করছি, ভুল করছি কোথায়? ভুল করছি আমরা এই বেতনে, ভুল করছি হচ্ছে আমরা এই যে বেতন নামক জায়গায় এখানে একটা শূন্য কম দিছি। তাহলে এইখানে কি দুইটা পক্ষের ভুল হয়েছে? হয় নাই, একটা পক্ষের ভুল হয়েছে। তাহলে এইটাকে আমরা বলবো একতরফা ভুল, এটাকে কি বলবো? একতরফা ভুল। আর যদি নগদেও ভুল করতাম, এই নগদেও ভুল করতাম, তখন হতো আমাদের দুতরফা ভুল। আশা করি একতরফা এবং দুতরফা ভুলের পার্থক্যটা বুঝছো। এখন আমি তোমাদেরকে তো বললাম একতরফা ভুলের ক্ষেত্রে কি হয়, এবার দুতরফা ভুলের একটা হচ্ছে আমরা এক্সাম্পল দেখি। বলছে কোন ভুলের ফলে দুইটি পক্ষ প্রভাবিত হলে তাকে দুতরফা, তাকে কি বলা হয়? দুতরফা ভুল বলা হয়। যেমন বেতন প্রদান করে নগদ হিসাবে সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে, কিন্তু বেতন হিসাবের পরিবর্তে ভাড়া হিসাবে ডেবিট করা হয়েছে। কি হচ্ছে? ভাড়া হিসাবে ডেবিট করা হয়েছে। তাহলে এখানে দেখো কি ভুল করছি, আমরা বেতন প্রদান করে নগদ হিসাবে সঠিকভাবে লিপিবদ্ধ করছি। তাহলে আমরা নগদের ক্ষেত্রে ঠিক রাখছি, আমাদের লেখা উচিত ছিল বেতন, কিন্তু লিখছি ভাড়া হিসাব এবং নগদান হিসাব, অ্যামাউন্টের কথা বলে নাই, এটা আমরা লিখছি। তাহলে নগদে কোনো ভুল হয়নি, হয়েছে কোথায়? এই ভাড়াতে একটা ভুল হয়েছে, এই ভাড়া হিসাবে একটা ভুল হয়েছে, পাশাপাশি আরেকটা জিনিস আমরা আনি নাই, সেটা হচ্ছে বেতন। তাহলে দেখো এইখানে আরো একটা পক্ষ আছে, তাহলে এই একটা পক্ষ ভাড়া, এটা সংশোধন করতে হবে, বেতন আনতে হবে। তাহলে এই দুইটা মিলে হয় আমাদের দুই পক্ষের বা দুই তরফা ভুল। কোন ভুল হয়? দুই তরফা বা দুই পক্ষের ভুল। আশা করি একতরফা এবং দুই তরফা নিয়ে তোমাদের যে কনফিউশনটা ছিল সেটা ইনশাল্লাহ দূর হয়েছে। এরপরে দেখো আমরা কিভাবে ভুল সংশোধনী দাখিলা দেব। ভুল সংশোধনী দাখিলা দেওয়ার ক্ষেত্রে আমরা কি করতে পারি? দেখো আমি তোমাদেরকে তিনটা স্টেপে শিখাবো তোমাদের বোঝার সুবিধার্থে কিভাবে ভুল সংশোধনী জাবেদা বা দাখিলা দিতে হয়। কিন্তু তোমাদের মূল অ্যান্সারটা হবে মূলত এইটা। আমাদের অ্যান্সার কোনটা? এই সংশোধনী। যদি সংশোধনী জাবেদা দিতে বলে তাহলে অ্যান্সার কিন্তু এইটা, এই যে এইখানে যেটা করব এইটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। অর্থাৎ এমসিকিউ এর ক্ষেত্রে এইটাই হচ্ছে অ্যান্সার, সৃজনশীলের ক্ষেত্রে এইটাই হচ্ছে অ্যান্সার। বাকি এই যে দুইটা দেখছো ভুল এবং সঠিক নামে যে দুইটা লিখছি, এই দুইটা তোমাদের বোঝানোর সুবিধার্থে, এই দুইটা কি তোমাদের বোঝানোর সুবিধার্থে। তাহলে ওই দুইটা কিন্তু আমাদের অ্যান্সার না, আমাদের অ্যান্সার হবে এইখানে এসে যেটা লিখবো, এই কলামে যেটা লিখবো এটা। এখন আমি তোমাদেরকে এই দুইটা কলাম কেন শিখাচ্ছি, ভুল এবং সঠিক, তোমাদের বোঝার সুবিধার্থে। তোমরা যখন বারবার প্র্যাকটিস করবা এই ভুল সংশোধনের জাবেদা নিয়ে, তখন তোমাদের আর এই দুইটা স্টেপ লাগবে না, এই স্টেপ ডিরেক্ট করতে পারবা। এখন যদি আমাকে বলো করতে, আমি এটা করে দিতে পারবো সরাসরি, কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো তোমাদের বোঝার সুবিধার্থে এই দুইটা স্টেপ আমরা একটু করবো, প্রথম দিকে শিখবো। বলছে নগদে আসবাবপত্র ক্রয় করে ক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে নগদে আসবাবপত্র ক্রয়কে আমরা কি লিখছি? ক্রয় হিসাবে। তাহলে দেখো ভুল কি করছি আমরা, ভুল যে জাবেদা করছি, যেটা করে ফেলছি ভুলবশত, সেটার নামটা দেখো আমরা লিখছি কি? ক্রয় হিসাব ডেবিট। আর নগদের কথা কি কিছু বলছে? আমরা বলছি যে আসবাবপত্রকে আমরা লিখছি ক্রয়, তাহলে আমরা লিখলাম ক্রয় হিসাব। পাশাপাশি নগদে কোনো ভুল করি নাই, তাহলে নগদান হিসাব কি? ক্রেডিট। তাহলে ডেবিটে লিখছি হচ্ছে আমরা ক্রয়, আর নগদান হিসাবে কি লিখছি? ক্রেডিট। তাহলে দেখো আমরা ভুল যেটা করছি, ভুল হয়েছে কি আমাদের? ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, এটা আমরা ভুলবশত করে ফেলেছি। এখন আমাদের সঠিক জাবেদা কি হওয়া উচিত ছিল? দেখো আমাদের সঠিক জাবেদা হওয়া উচিত ছিল আসবাবপত্র ডেবিট এবং নগদান ক্রেডিট। কি লেখা উচিত ছিল? আসবাবপত্র হিসাব ডেবিট এবং হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। ওকে, নগদান হিসাব ক্রেডিট। তাহলে দেখো আমাদের লেখা উচিত ছিল এইটা, কিন্তু আমরা ভুলবশত এইটা লিখছি। ওকে, এখন দেখো এই দুইটার মধ্যে একটু পার্থক্য দেখো। এই যে নগদান, এখানেও নগদান, তাহলে এইটাই কি আমরা কোনো ভুল করছি? এখানে কোনো ভুল আমরা করিনি, তাহলে এটা কারেক্ট আছে। এটা কি কারেক্ট আছে? আমরা ভুল করছি কোথায়? ভুল করেছি হচ্ছে ক্রয়ে ভুল করেছি, অর্থাৎ ক্রয়টা আমরা বেশি এনে ফেলেছি, যেটা আমাদের প্রয়োজনই ছিল না। আমরা আসবাবপত্র, এই যে আসবাবপত্র নামক একটা হিসাব আছে, এটা লিখিই নাই। তাহলে এইটা আমরা বেশি আনছি, এটা আমাদেরকে কি করতে হবে? কমাতে হবে। এইটা আমাদেরকে অ্যাড করতে হবে। তাহলে আমরা সংশোধনীটা কিভাবে দিব? এটা ছিল আমাদের ভুল, এটা ছিল আমাদের সঠিক জাবেদা। এখন আমাদেরকে যেহেতু এইটার পরিবর্তে আমরা এটা লিখে ফেলছি, আমাদের লেখা উচিত ছিল আসবাবপত্র, লিখে ফেলছি কি? ক্রয়। তাহলে আমাদের এই দুইটা জিনিস সংশোধন করতে হবে। তাহলে কয় পক্ষের ভুল হলো? দুতরফা বা দুই পক্ষের ভুল হলো। তাহলে এই ক্ষেত্রে আমাদের অনিশ্চিত হিসাব আসবে না। দেখো একতরফা ভুলের ক্ষেত্রে আমি কি বলেছিলাম? অনিশ্চিত হিসাব আসে। তাহলে আমাদের হয়েছে দুতরফা ভুল, তাহলে অনিশ্চিত হিসাব আসবে না। তাহলে দেখো কোথায় ছিলাম আমরা? দেখো তাহলে আমাদেরকে আসবাবপত্র আনতে হবে, তাহলে আসবাবপত্র করব ডেবিট।
তাহলে আমরা কি লিখবো, এই আসবাবপত্র আমাদেরকে আনতে হবে, আসবাবপত্র ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট। আচ্ছা, এখন দেখো আসবাবপত্র চলে আসলো সংশোধনী জাবেদায়, নগদে আমরা কোনো ভুল করি নাই, তাহলে নগদ নিয়ে আমাদের কোনো কাজ নেই। কি করছি, ক্রয় হিসাব নামক একটা বেশি হিসাব এনে ফেলছি। তাহলে এই ক্রয়টাকে আমাদেরকে কি করতে হবে, ক্রেডিট করে দিতে হবে। ক্রয়টাকে আমরা কোথায় আনছিলাম, ডেবিটে আনছিলাম। তাহলে এই ক্রয়টাকে যদি আমরা ক্রেডিট করে দিই, তাহলে এই ক্রয় নামক যেটা আমরা এক্সট্রা আনছিলাম সেটা কি হবে, জিরো হয়ে যাবে। তাহলে এই ক্রয়টাকে আমাদেরকে কি করতে হবে, ক্রেডিট করতে হবে। ক্রয় হিসাব ক্রেডিট। এইটা হচ্ছে আমাদের মূলত সংশোধনী জাবেদা। আসবাবপত্র ডেবিট এবং ক্রয় কি, আসবাবপত্র ডেবিট এবং ক্রয় হচ্ছে ক্রেডিট, আসবাবপত্র ডেবিট এবং ক্রয় ক্রেডিট। এটা হচ্ছে আমাদের সংশোধনী জাবেদা, আমাদের অ্যান্সার হবে এটা। তো তোমাদের যদি প্রশ্ন করা হয় নগদে আসবাবপত্র ক্রয় করে ক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে, এটা সংশোধনী জাবেদা কি হবে, তাহলে তোমাদের অ্যান্সার হবে আসবাবপত্র ডেবিট ক্রয় ক্রেডিট। আমি এতদূর ভেঙে করালাম তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আরো কয়েকটি দেখবো, এই ধরনের আরো কয়েকটি দেখবো। দেখো 2 নম্বরে বলতেছে 1000 টাকা বেতন প্রদান করে বেতন হিসাবে 100 টাকা লেখা হয়েছে। তাহলে আমাদের সঠিক, আমরা আগে ভুলটা লিখি, আমরা 1000 টাকার বেতন প্রদান করে বেতন হিসাবে 100 টাকা লিখছি। তাহলে আমরা লিখতে পারি বেতন হিসাব 100 টাকা। কত লিখছি, 100, এটা হচ্ছে আমরা ভুল করে লিখছি। তাহলে 100 হচ্ছে ডেবিট করছি, এবং নগদের কথা কিছু বলে নাই, তাহলে নগদ সঠিক করছি। নগদানে হচ্ছে আমরা নগদান হিসাবে 1000 টাকা লিখছি, 1000 টাকা ক্রেডিট করছি। ওকে, আমাদের সঠিক জাবেদা কি হওয়ার কথা ছিল, আমাদের সঠিক জাবেদা হওয়ার কথা ছিল হচ্ছে আমাদের বেতন হওয়ার কথা ছিল 1000 এবং পাশাপাশি নগদান হওয়ার কথা ছিল 1000। বেতন 1000, বেতন হিসাব 1000 ডেবিট এবং নগদান 1000 ক্রেডিট, নগদান হিসাব 1000 ক্রেডিট। দেখো এই লেনদেনের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের নগদান হিসাবে কোনো ভুল নাই, তাহলে নগদ আমাদের নিয়ে কোনো কাজ নাই, তাহলে এটা এখানেই বাদ। আমাদের কি করতে হবে, আমাদের দেখাতে হবে বেতন হিসাবে 1000 টাকা। কত দেখাতে হবে, বেতন হিসাবে দেখানোর কথা ছিল আমাদের 1000 টাকা, 1000 টাকা দেখার কথা ছিল, কিন্তু আমরা লিখছি কত, 100 টাকা। তাহলে 900 টাকার একটা কম বা 900 টাকার একটা ঘাটতি, দুই জায়গায় দেখো বেতন নামক জিনিস আছে। তাহলে বেতন যদি থাকে তাহলে আমাদের ভুলটা হয়েছে কোথায়, ভুলটা হয়েছে এই 1000-এর জায়গায় 100 লেখা। তাহলে আমার লেখা উচিত ছিল 1000, লিখছি 100, কত কম লিখছি, এই দুটার পার্থক্য বলো। এই দুটার পার্থক্য হচ্ছে 900 টাকা। কত টাকা, 900 টাকা আমরা হচ্ছে কম লিখছি, 900 টাকা কম। তাহলে আমাদের কোথায় 900 টাকা বাড়াইতে হবে, আমাদের বৃদ্ধি করতে হবে হচ্ছে কোথায়, আমাদের বৃদ্ধি করতে হবে বেতনে। এখন দেখো এখানে পক্ষ কয়টা, পক্ষ হচ্ছে বেতন নামক একটা, এখানেও বেতন। তাহলে আমরা এক পক্ষের ভুল করছি, কি করছি, এক পক্ষের ভুল, এক পক্ষের ভুল। এখানে অন্য কোনো হিসাবের ভুল নাই, তাহলে এক পক্ষের ভুল, দুইটাই বেতন, তাহলে বেতন হচ্ছে আমাদের এক পক্ষের ভুল। তাহলে কি আসবে, অনিশ্চিত হিসাব আনতে হবে। তাহলে কি করতে হবে, এক পক্ষের ভুল হলে অনিশ্চিত হিসাব আনতে হবে, কারণ অন্য পক্ষ কি এটা আমরা আপাতত বুঝতেছি না। তাহলে অনিশ্চিত হিসাব নামক একটা সাময়িক হিসাব আমাদেরকে আনতে হবে। ওকে, তাহলে অনিশ্চিত হিসাব যদি আনতে হয় তাহলে আমরা দেখো কি করব, আমরা 1000 টাকা লেখার কথা ছিল, আমরা 100 লিখছি, 900 টাকা ঘাটতি রয়েছে, সেটা দেখাতে হবে। সেটা কোথায় দেখাতে হবে, বেতন হিসাবে। তাহলে আমরা সংশোধনী কি করব, বেতন হিসাব 900 টাকা ডেবিট, 900 টাকা ডেবিট। ওকে, এখন দেখো বেতন তো 900 টাকা ডেবিট করলাম, আমাদের নগদে কোনো ভুল হয় নাই, তাহলে নগদের তো আমরা কোনো কিছু করতে পারতেছি না। তাহলে আমরা এক পক্ষের ভুল যেহেতু, আমরা কি করব, অনিশ্চিত নামক আরেকটা হিসাব আনবো, অনিশ্চিত হিসাব ক্রেডিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট 900 টাকা, এটা হচ্ছে ক্রেডিট। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, আশা করি তোমরা বুঝতে পেরেছিল। তাহলে প্রথমটা ছিল আমাদের দুতরফা ভুল, এটা হচ্ছে আমাদের এক পক্ষের বা একতরফা ভুল, যার ফলে আমরা কি আনছি, অনিশ্চিত হিসাব আনছি। আমাদের অ্যান্সার কোনটা হবে, আমাদের অ্যান্সার হবে এইটা, অ্যান্সার হবে এইটা। যদি বলে এই লেনদেন দিয়ে তোমাদের যদি সংশোধনী জাবেদা করতে বলে, অ্যান্সার হবে এটা। 3-এ আসো, 300 টাকার বেতন প্রদান করে, 300 টাকার বেতন প্রদান করে বেতন হিসাবে 800 টাকা লেখা হয়েছে। তাহলে বেতন হিসাবে আমরা বেশি লিখে ফেলছি, 300 টাকা বেতন প্রদান করছি কিন্তু বেতন হিসাবে লিখছি 800। তাহলে আমাদের লেখা উচিত কি, ভুলটা কি করছি, বেতন হিসাব ডেবিট কত টাকা, 800 টাকা। আচ্ছা, নগদানে কিছু কিছু বলা নাই, তার মানে নগদানে কোনো ভুল করি নাই। নগদান হিসাব ক্রেডিট 300 টাকা। কিছু বলা না থাকলে, নগদে ভুল করছি বা করি নাই, কোনো কিছু বলা নাই, তার মানে আমরা নগদে কোনো ভুল করি নাই, নগদ আমরা আমাদের ঠিক আছে। ওকে, এখন দেখো সঠিক জাবেদা কি হওয়া উচিত ছিল, সঠিক হওয়া উচিত ছিল বেতন হিসাব ডেবিট 300 আর নগদান 300, নগদান ক্রেডিট 300, নগদান হিসাব ক্রেডিট 300। এখন দেখো এখানে নগদে কোনো ভুল করি নাই, যে দুইটা পক্ষ আছে, একটা হচ্ছে বেতন, এখানেও বেতন, তাহলে এটা হচ্ছে একটা একপাক্ষিক বা একতরফা ভুল। এটা কোন ধরনের ভুল, একতরফা ভুল,
একতরফা ভুল করছি। তাহলে একতরফা হইলে কি হবে, অনিশ্চিত হিসাব আসবে, অনিশ্চিত হিসাব আসবে। এইটুকু আমরা বুঝে ফেললাম, অনিশ্চিত আসবে। এখন দেখো কি করছি, আমাদের সঠিক ছিল 300, কিন্তু ভুলবশত আমরা লিখছি কত, 800 ছিল, 300 লিখছি 800। এই দুটার পার্থক্য কত, এই দুটার পার্থক্য হচ্ছে 500 টাকা। এই 500 টাকা কি করছি আমরা, কম লিখছি, আমাদের লেখা উচিত ছিল 300, লিখছি 800, তাহলে আমরা বেশি লিখছি, এই 500 টাকা বেশি হয়েছে। তাহলে এটা কি করতে হবে, কমাতে হবে। এটা কি করতে হবে, কমাতে হবে। তাহলে কমাতে চাইলে আমাকে কি করতে হবে, তাহলে আমার বেতনে বৃদ্ধি করছি, এটা ডেবিট করে বৃদ্ধি করছি, তাহলে এই বেশিটাকে কমাতে চাই, আমরা কি করতে চাই, সংশোধনী করে কমাতে হবে, কমাতে হবে। তাহলে কমাতে হইলে এটা ছিল হচ্ছে ডেবিটে, তাহলে আমাদের কি করতে হবে, ক্রেডিট করতে হবে, ক্রেডিট করতে হবে, করতে হবে। তাহলে ডেবিটে আমরা কি লিখবো, ডেবিটে আমরা লিখবো অনিশ্চিত হিসাব। ডেবিটে কি লিখবো, যেহেতু একতরফা ভুল, ডেবিটে লিখবো অনিশ্চিত হিসাব, অনিশ্চিত হিসাব ডেবিট 500 টাকা। আর কি, যেটা আমরা বেশি লিখে ফেলছি, বেতন বেশি লিখছি ডেবিটে দিয়ে, সেইটাকে ক্রেডিট করব, বেতন হিসাব ক্রেডিট 500। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের অ্যান্সার যদি বলে যে 300 টাকা বেতন প্রদান করে বেতন হিসাবে 800 টাকা লেখা হয়েছে, এইটা সংশোধনী কি হবে, সংশোধনী হবে এইটা, এই যে এখন যেটা লিখছি এইটা হচ্ছে আমাদের সংশোধনী, অনিশ্চিত ডেবিট বেতন ক্রেডিট 500 টাকা। এবং অ্যামাউন্টও থাকতে পারে, এমসিকিউতে অ্যামাউন্টগুলো থাকতে পারে। চারে দেখো, নগদে সেবা প্রদান 600 টাকার, নগদে সেবা প্রদান 600 টাকার, যা সেবা আয় হিসাবে 900 টাকায় লেখা হয়েছে। তাহলে আমরা কি ভুল করছি, নগদে সেবা প্রদান, তাহলে নগদে কোনো ভুল করি নাই, নগদান হিসাব, নগদান হিসাব হচ্ছে কত টাকা, সেবা প্রদান করছে 600, তাহলে নগদে কোনো ভুলের কথা বলে নাই, তার মানে নগদ ঠিক আছে। ওকে, সেবা আয় হিসাবে কত লিখছি, সেবা আয় হিসাবে লিখছি হচ্ছে 900 টাকা, 600কে কি করে ফেলছি, 600কে 900 করে ফেলছি, তাহলে এইটা লিখছি 900 টাকা ক্রেডিট। ওকে, আচ্ছা, এখন আমাদের সঠিক জাবেদা হওয়ার কথা কি ছিল, 900, নগদানে ছিল 900, নগদানে 600, দুঃখিত, নগদান হিসাব 600 ডেবিট, পাশাপাশি সেবা আয়, সেবা আয় হিসাব 600 ক্রেডিট, 600 ক্রেডিট। দেখো নগদে কোনো ভুল করি নাই, কি করি নাই, নগদে কোনো ভুল করি নাই, তাহলে নগদ বাদ। তাহলে দেখো দুই জায়গায় কি আছে, সেবা আয় আছে, তাহলে এটাও একটা একতরফা ভুল, এটা একটা একতরফা ভুল, অনিশ্চিত হিসাব আসবে, এটুকু আমরা বুঝলাম। সঠিক ছিল আমাদের 600 টাকা, লিখে ফেলছি 900 টাকা। কোথায় ভুল করছি, ক্রেডিটে। এই দুইটার পার্থক্য কত, এই দুইটার পার্থক্য হচ্ছে 300 টাকা। কোথায় বেশি লিখছি, ক্রেডিটে বেশি লিখছি, ক্রেডিট সাইডে 300 টাকা বেশি লেখা হয়েছে ভুল করে। তাহলে এটাকে কমাতে হবে, এটাকে কি করতে হবে, কমাতে হবে। কমাতে চাইলে আমাকে কি করতে হবে, ডেবিট করতে হবে। তাহলে ভুল করছি ক্রেডিটে, এটা কমে যাবে, এটা হ্রাস পাবে যদি আমরা ডেবিটে নিয়ে যাই, তাহলে ডেবিটে নিয়ে যেতে হবে, ডেবিটে নিয়ে যেতে হবে। ওকে, তাহলে ডেবিটে যদি নিয়ে যাই, তাহলে কাকে নিয়ে যাব, সেবা আয় হিসাবকে, সেবা আয় হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ডেবিট কত টাকা, যতটুকু পার্থক্য হয়েছে 300 টাকা, 300 টাকা, 300 টাকা, এটা হচ্ছে ডেবিট। পাশাপাশি একতরফা ভুল, অনিশ্চিত হিসাব আসবে, তাহলে অনিশ্চিত হিসাব হচ্ছে 300, অনিশ্চিত হিসাব 300 ক্রেডিট, অনিশ্চিত হিসাব 300 ক্রেডিট। আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। 5 নম্বরে যদি আমরা যাই, পুরাতন সরঞ্জাম 40 টাকায় বিক্রয় করে বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে। তাহলে দেখো আমরা 40 টাকায় বিক্রি করছি, তাহলে আমরা পাই কি, নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, ভুল করে কি লিখছি দেখো, নগদান হিসাব ডেবিট 40 টাকা, নগদানের কথা কিছুই বলা নাই, 40 টাকায় লিখছি। বিক্রয় করে বিক্রয় হিসাবে, পাশাপাশি কি ভুল করছি, বিক্রয় হিসাবে লিখছি ক্রেডিট 40 টাকা। ওকে, আমাদের সঠিক জাবেদা কি হওয়া উচিত ছিল, যে নগদান হিসাব 40 টাকা, নগদান হিসাব 40 টাকা, 40 টাকা ডেবিট, এবং পাশাপাশি আমাদের কি লেখা উচিত ছিল, অফিস সরঞ্জাম। যেহেতু আমরা বিক্রি করে দিয়েছি, তাহলে অফিস সরঞ্জাম বা শুধু সরঞ্জামও লিখতে পারো, অফিস সরঞ্জাম ক্রেডিট, কি লেখা উচিত ছিল, অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট 40 টাকা, 40 টাকা। ওকে, তাহলে দেখো ভুলটা আমরা কোথায় করছি, দেখো নগদের ক্ষেত্রে কোনো ভুল হয় নাই, নগদানের ক্ষেত্রে কোনো ভুল হয় নাই। দেখো এখানে নগদান আছে, এখানেও নগদান আছে, এখানেও 40 আছে, এখানেও 40 আছে, তাহলে দুইটা জায়গায় কারেক্ট। আমাদের ভুলটা হয়েছে কোথায়, ভুলটা হয়েছে অফিস সরঞ্জাম আমার ক্রেডিট করার কথা ছিল, আমরা লিখছি বিক্রয় হিসাবে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, সমস্যাটা কি হচ্ছে, অফিস সরঞ্জামের পরিবর্তে বিক্রয় লেখা হচ্ছে, তাহলে এটা একটা দুই তরফা ভুল। অফিস সরঞ্জামের পরিবর্তে যদি বিক্রয় লেখা হয়, এটা একটা দুই তরফা ভুল, এটা একটা কোন ধরনের ভুল,
দুই তরফা ভুল। তো দুই তরফা ভুল হলে অনিশ্চিত হিসাব আসবে না, এটুকু আমরা বুঝতেছি। তাহলে আমরা এই যে বিক্রয়টা হচ্ছে ক্রেডিট করে বৃদ্ধি করে ফেলছি, তাহলে এই বিক্রয়টা আমার দেখানোর কোনো প্রয়োজন নেই। তাহলে এইটাকে কমাইতে গেলে আমাকে কি করতে হবে, এই বিক্রয়কে নিয়ে যেতে হবে, এই বিক্রয়কে আমার নিয়ে যেতে হবে, এই বিক্রয়কে আমার নিয়ে এইখানে নিয়ে ডেবিট করতে হবে। ওকে, পাশাপাশি অফিস সরঞ্জাম আমরা দেখাই নাই, অফিস সরঞ্জাম আমরা দেখাই নাই, তাহলে অফিস সরঞ্জামটা ক্রেডিটে ছিল, এটা দেখানো উচিত ছিল, এটাকে আমার ক্রেডিট করে দেখাতে হবে। তাহলে এই হচ্ছে আমার সংশোধনী জাবেদা। তাহলে বিক্রয়কে আমরা কি করব, আমরা বিক্রয়কে লিখব ডেবিট, বিক্রয় হিসাব ডেবিট। সংশোধনী জাবেদায় বিক্রয় হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ডেবিট 40 টাকা, এবং অফিস সরঞ্জাম ক্রেডিট কি লিখব, অফিস সরঞ্জাম ক্রেডিট, অফিস সরঞ্জাম ক্রেডিট কত টাকা, 40 টাকা। ওকে, তো এই হচ্ছে আমাদের সংশোধনী জাবেদা। তাহলে সংশোধনী জাবেদা কি হইলো, বিক্রয় নামক যেটা আমরা ক্রেডিটে করছিলাম ওইটাকে ডেবিটে করে দিচ্ছি, এবং অফিস সরঞ্জামটাকে আমরা ক্রেডিটে করছি। তাহলে এই ছিল আমাদের সংশোধনী জাবেদার যে ব্যাপারগুলো ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে সংশোধনী জাবেদা নিয়ে তোমাদের আর সমস্যা হওয়ার কথা না, তাহলে সংশোধনী জাবেদা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা ছিল না। প্রিয় শিক্ষার্থী, আমাদের রেওয়ামিল সংক্রান্ত যে টপিকগুলো ছিল, রেওয়ামিলের উদ্দেশ্য, সীমাবদ্ধতা, ভুল কত প্রকার, কোনগুলো ধরা পড়ে না, তো এই বিষয়গুলো আমরা আলোচনা করলাম। পাশাপাশি সংশোধনী জাবেদা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা কিভাবে করতে হয়, কোনভাবে আমরা করতে পারি, দুই তরফা ভুল কি, একতরফা ভুল কি, এগুলো আমরা শিখলাম। তো এই অধ্যায়ের আমাদের টপিক সংক্রান্ত ক্লাসের যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু এর মাধ্যমে শেষ হলো। আমরা এ পর্যায়ে আমরা তোমাদের যে রেওয়ামিলের যে এমসিকিউগুলো রয়েছে, এমসিকিউ বা বহু নির্বাচনী নামে যেগুলো আসে, তোমাদের বোর্ড পরীক্ষায় 30টা এমসিকিউ থাকে, তো রেওয়ামিল অধ্যায় থেকে অবশ্যই বোর্ড পরীক্ষায় এমসিকিউ থাকবে। এখন আমরা তোমাদের যে বহু নির্বাচনী রয়েছে রেওয়ামিল অধ্যায়, সেগুলো আমরা সলভ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, রেওয়ামিলের যে এমসিকিউ আমি তোমাদের জন্য 20টা এমসিকিউ রেখেছি এই অধ্যায়ে। তো বলছে রেওয়ামিল কি, দেখো রেওয়ামিল কি বলছে, খতিয়ানের উদ্বৃত্ত সমূহের তালিকা, একটি হিসাব খাত, একটি পরিপূর্ণ হিসাব, আংশিক হিসাব। তো আমরা প্রথমে দেখেছি রেওয়ামিল হচ্ছে ডেবিট ক্রেডিটের তালিকা, খতিয়ানের উদ্বৃত্ত নিয়ে যে তালিকা করা হয় সেটি। তাহলে আমাদের অ্যান্সার হবে ক, আমাদের অ্যান্সার কি হবে, ক। তারপরে 2-এ যাই, রেওয়ামিল তৈরি করার মূল উদ্দেশ্য কি। দেখো রেওয়ামিল তৈরি করার মূল উদ্দেশ্য কি, রেওয়ামিল তৈরির মূল উদ্দেশ্য কি, রেওয়ামিল তৈরি করার মূল উদ্দেশ্য কি, ব্যবসায় লাভ ক্ষতি নির্ণয় করা, ব্যবসায় আর্থিক অবস্থা নির্ণয় করা, খতিয়ান হিসাব খাতের গাণিতিক শুদ্ধতা যাচাই করা, আর্থিক সচ্ছলতা পরিমাপ করা। তাহলে দেখো ব্যবসায় লাভ ক্ষতি নির্ণয় করে কে, বিশদ আয় বিবরণী। কে করে, বিশদ আয় বিবরণী, আয় বিবরণী। ওকে, তারপরে দেখো ব্যবসার আর্থিক অবস্থা নির্ণয় করে কে, ব্যবসায় আর্থিক অবস্থা নির্ণয় করে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্তপত্র, আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্তপত্র বা ব্যালেন্স শিট। খতিয়ান হিসাব খাতের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের কাজ মূলত কে করে, রেওয়ামিল করে। রেওয়ামিল 2টা কাজ করে, একটা গাণিতিক শুদ্ধতা যাচাই, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুত করা, সহজ করা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ। এরপরে দেখো 3-এ যাই, কোনটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। তাহলে রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না কোনটি, কোনো কিছু বলা নাই, সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয়, এই কথাটা বলা নাই। তো এই কথা বলা না থাকলে সাধারণত সমাপনী যে মজুত পণ্য বা সমাপনী যে হাতে নগদগুলো থাকে, এইগুলো আমরা হচ্ছে রেওয়ামিলে অন্তর্ভুক্ত করি না। তাহলে সমাপনী মজুত পণ্য যদি থাকে, দেখো সমাপনী মণিহারি, বকেয়া বেতন, প্রারম্ভিক মজুত পণ্য, অনুপার্জিত হয়। দেখো সমাপনী মজুত পণ্য নাই কিন্তু সমাপনী মণিহারি আছে, তাহলে সমাপনী যে কোনো ধরনের চলতি সম্পদ, এটা আমরা সাধারণত কি করি না, অন্তর্ভুক্ত করি না। তাহলে অ্যান্সার হবে ক, এই প্রশ্নের অ্যান্সার কি হবে, ক। আর যদি সমন্বিত ক্রয় থাকে সেক্ষেত্রে সমাপনী যে সম্পদগুলো রয়েছে, সমাপনী মজুত পণ্য বা সমাপনী মণিহারি, এইগুলো অন্তর্ভুক্ত হয়, প্রারম্ভিকগুলো অন্তর্ভুক্ত হয় না। কখন, যখন সমন্বিত ক্রয় থাকে। এখানে সমন্বিত ক্রয়ের কথা বলে নাই, তাহলে সমাপনী যে চলতি সম্পদ বা সমাপনী যে মজুত পণ্য, সেইগুলো হচ্ছে অন্তর্ভুক্ত হবে না। ওকে, 4-এ দেখো খতিয়ানের জের দ্বারা রেওয়ামিল প্রস্তুতের কাজকে কি বলে। তাহলে খতিয়ানের জের দ্বারা রেওয়ামিল প্রস্তুতের কাজকে মূলত বলা হয় সংক্ষিপ্তকরণ। রেওয়ামিল কি করে, আমাদের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের পাশাপাশি আর্থিক বিবরণী প্রস্তুতকে সহজ করে। তাহলে সহজ করাকে আমরা বলতে পারি সংক্ষিপ্তকরণ। কি বলতে পারি, সংক্ষিপ্তকরণ। তাহলে রেওয়ামিল প্রস্তুতের কাজকে, খতিয়ানের জের দ্বারা রেওয়ামিল প্রস্তুতের কাজকে বলা হয় মূলত সংক্ষিপ্তকরণ। ওকে, 5-এ আসো, নিচের কোনটি রেওয়ামিল প্রস্তুতে ক্রেডিট দিকে যাবে না। ক্রেডিট দিকে যাবে না, দেখো কোথায় তোমাদেরকে একটু কনফিউজ করে দেবে, যাবে না, ক্রেডিট দিকে যাবে না মানে কোথায় যাবে, ডেবিট দিকে যাবে, ডেবিটে যাবে। তাহলে কোনগুলো ডেবিটে যাবে, দেখো কুরিন সঞ্চিতি, কুরিন সঞ্চিতি, কুরিন সঞ্চিতি। ওকে, কুরিন সঞ্চিতি, প্রাপ্য বিলের বার্তা সঞ্চিতি, প্রদেয় বিলের বার্তা সঞ্চিতি, আর হচ্ছে মূলধন সঞ্চিতি। মনে রাখবা একটা গুরুত্বপূর্ণ কথা, একটা গুরুত্বপূর্ণ কথা, খুবই খুবই গুরুত্বপূর্ণ রেওয়ামিলের জন্য। রেওয়ামিলের জন্য সেই গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট কি,
সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট, সকল প্রকার সঞ্চিতি, সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট হবে, সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট শুধুমাত্র 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 পাওনাদার বা প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি বাদে, শুধুমাত্র শুধুমাত্র পাওনাদার পাওনাদার বাট্টা সঞ্চিতি, বাট্টা সঞ্চিতি বা বা প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি, কি প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি। তাহলে এই দুইটা বাদে, এই দুইটা কি বাদে, তার মানে এই দুইটা হচ্ছে ডেবিট, এই দুইটা হচ্ছে কি ডেবিট। তাহলে সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট শুধুমাত্র পাওনাদার বাট্টা সঞ্চিতি বা প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি হচ্ছে, সকল প্রকার সঞ্চিতি হচ্ছে ক্রেডিট, শুধুমাত্র প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি বা পাওনাদার বাট্টা সঞ্চিতি হচ্ছে ডেবিট, কি ডেবিট। তাহলে এখানে দেখো প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি আছে ডেবিট, প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি কি হবে ডেবিট হবে, আর এই সবগুলো ক্রেডিট, এই সবগুলো কি সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট, সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট। তাহলে ক্রেডিট দিকে যাবে না কোনটা, যাবে না হচ্ছে যেটা ডেবিটে আছে সেটা হচ্ছে প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি। তাহলে সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট শুধুমাত্র পাওনাদার বাট্টা সঞ্চিতি বাদে। 6 আসো, সমন্বিত ক্রয়ের উদ্বৃত্ত রেওয়া মিলে থাকলে, সমন্বিত ক্রয় যদি থাকে, সমন্বয়ের উদ্বৃত্ত রেওয়া মিলে থাকলে নিচের কোনটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। তাহলে সমন্বিত ক্রয় থাকলে প্রারম্ভিক যে মজুত পণ্য থাকে সেটা অন্তর্ভুক্ত হয় না। তো এখানে দেখো প্রারম্ভিক মজুত পণ্য আছে অপশন গতে, তাহলে আমাদের অ্যান্সার হবে গ, আমাদের অ্যান্সার কি হবে গ। 7 আসো, হিসাবের প্রাথমিক বই থেকে খতিয়ানে স্থানান্তরের সময় যে ভুল হয় বা যে ভুল সংঘটিত হয় তাকে কি বলে। তাহলে প্রাথমিক বই থেকে খতিয়ানে স্থানান্তরের সময় যে ভুল হয় তাকে কি, কোন ভুল বলে, বলছে লেখার ভুল, বেদাখিলার ভুল, বাদ পড়ার ভুল, নীতিগত ভুল। তাহলে দেখো কোন ভুল হয়, লেখার ভুল, বেদাখিলার ভুল, বাদ পড়ার ভুল। তাহলে প্রাথমিক বই হচ্ছে আমাদের জাবেদা, প্রাথমিক বই কোনটা জাবেদা। তাহলে জাবেদা থেকে যদি আমরা হচ্ছে খতিয়ানে স্থানান্তর করতে যাই সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে কি হইতে পারে, লেখার ভুল হতে পারে, বেদাখিলার ভুল হতে পারে, নাকি বাদ পড়ার ভুল হতে পারে। তাহলে আমরা লেখার ভুল বা বেদাখিলার ভুলের চেয়ে আমাদের বাদ পড়ার ভুলটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ আমাদের যে জাবেদা রয়েছে সেখান থেকে খতিয়ানে স্থানান্তরের সময় কি হতে পারে, বাদ পড়ে যেতে পারে, কোনো আইটেম কি হতে পারে, বাদ পড়ে যেতে পারে। তাহলে সম্পূর্ণরূপে বাদ পড়লে সেটাকে আমরা বলি বাদ পড়ার ভুল, এবং এই বাদ পড়ার ভুলটা আসছে কোথা থেকে, পরিপূরক ভুল থেকে। কোথা থেকে আসছে, পরিপূরক ভুল, পরিপূরক ভুল থেকে। ওকে, পরিপূরক ভুলের অন্তর্গত। তাহলে আমাদের অ্যান্সার হবে এইটা, তাহলে অ্যান্সার হবে এইটা। ওকে, এরপরে দেখো অনিশ্চিত হিসাব মূলত কোন ধরনের হিসাব, অনিশ্চিত হিসাব মূলত কোন ধরনের হিসাব, অনিশ্চিত হিসাব কোন ধরনের হিসাব। অনিশ্চিত হিসাব আমি তোমাদেরকে যখন সংশোধনী দাখিলা পড়াচ্ছিলাম একতরফা ভুলের ক্ষেত্রে অনিশ্চিত হিসাব আনতে হইতো, এবং এই অনিশ্চিত হিসাব হচ্ছে সাময়িক বা ক্ষণস্থায়ী হিসাব, সাময়িক বা কি অস্থায়ী বা ক্ষণস্থায়ী হিসাব। তাহলে সাময়িক হিসাব, তাহলে এই অনিশ্চিত হিসাব হচ্ছে এক প্রকার সাময়িক বা অস্থায়ী হিসাব। এরপরে দেখো অফিস কক্ষের চুনকাম দালান কোঠা হিসাবে ডেবিট করা হচ্ছে। তাহলে চুনকাম হচ্ছে অফিস কক্ষের চুনকাম, এটাকে আমরা স্থায়ী সম্পদ বা দালান কোঠা। চুনকাম হচ্ছে এক প্রকার মেরামত বলতে পারো, কি বলতে পারো, মেরামত, মেরামত বা সংস্কার ব্যয়, মেরামত বা কি সংস্কার ব্যয়, সংস্কার ব্যয়, সংস্কার ব্যয়। তাহলে এটা হচ্ছে আমাদের মূলধন মুনাফা জাতীয় লেনদেন, এটা হচ্ছে আমাদের কি মুনাফা জাতীয় লেনদেন, এটা হচ্ছে আমাদের মুনাফা জাতীয়, এটা হচ্ছে আমাদের কি মুনাফা জাতীয়, মুনাফা জাতীয়। এটাকে আমরা কি লিখছি, দালান কোঠা নামক হিসাবে লিখছি, যেটা হচ্ছে আমাদের মূলধন জাতীয়, যেটা কি আমাদের মূলধন জাতীয়। ইহা কোন ধরনের ভুল, তাহলে মুনাফা জাতীয়কে যদি আমরা মূলধন জাতীয় হিসাবে লিখি সেটা হচ্ছে আমাদের নীতিগত ভুল, সেটা কোন ধরনের ভুল, নীতিগত ভুল। 10 আসো, প্রারম্ভিক মজুদ 22,000 টাকা, প্রারম্ভিক মজুদ কত 22,000, ক্রয় 1,35,000, বিক্রয় 3,76,000 টাকা, সমাপনী মজুদ পণ্য 37,000 টাকা হলে সমন্বিত ক্রয় কত, সমন্বিত ক্রয়ের পরিমাণ কত। তাহলে সমন্বিত ক্রয় কি, সমন্বিত ক্রয় কাকে বলে বলো, সমন্বিত ক্রয় কোনটা, সমন্বিত ক্রয় কোনটা। তাহলে প্রারম্ভিক মজুদ যোগ হচ্ছে আমাদের প্রারম্ভিক মজুদ যোগ হচ্ছে ক্রয় বাদ সমাপনী মজুদ। সমন্বিত ক্রয়ের সূত্র কি, প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় বাদ সমাপনী মজুদ। তাহলে সমন্বিত ক্রয়ের সূত্র দেখো, সমন্বিত ক্রয়ের সূত্র কি, সমন্বিত ক্রয়ের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় বাদ সমাপনী মজুদ, বাদ কি সমাপনী মজুদ, সমাপনী মজুদ। তাহলে দেখো এখানে প্রারম্ভিক মজুদ কত আছে 22,000, প্রারম্ভিক মজুদ কত আছে 22,000 যোগ ক্রয় কত 1,35,000, 1,35,000 মাইনাস সমাপনী মজুদ কত আছে 37,000, 37,000। ওকে, তাহলে দেখো 1,35,000 যোগ 22, 1,35,000 যোগ 22 হচ্ছে
57,000, তার থেকে যদি 37 বাদ দাও তাহলে 1,20,000 হচ্ছে আমাদের সমন্বিত ক্রয়। 1,20,000 কি সমন্বিত ক্রয়, তাহলে অ্যান্সার হচ্ছে 1,20,000। কতেই আছে, কয় হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, 11তে আসো, আন্তঃফেরত ভুলবশত ক্রয় হিসাবে লেখা হলে সংশোধনী জাবেদা কি? আন্তঃফেরত ভুলবশত ক্রয় হিসাবে লেখা হয়েছে, তাহলে আমাদের লেখা উচিত ছিল কি আন্তঃফেরত। আন্তঃফেরত মানে কি? আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত, তাহলে বিক্রয় ফেরত হচ্ছে ডেবিট, বিক্রয় ফেরত হচ্ছে ডেবিট, বিক্রয় ফেরত হচ্ছে ডেবিট। পাশাপাশি আরেকটা ভুলের কথা কিন্তু বলে নাই, তাহলে বিক্রয় ফেরত হচ্ছে ডেবিট, তাহলে বিক্রয় ফেরত হচ্ছে আমাদের কি ডেবিট। তাহলে বিক্রয় ফেরত কখন হয়? বিক্রয় ফেরত হয় শুধুমাত্র আমরা কি করলে, যদি আমাদের পণ্য ফেরত আসে, তাহলে পণ্য যখন বিক্রি করছিলাম তখন দেনাদারকে ডেবিট করছিলাম, তাহলে ফেরত আসলে কি করব, দেনাদারকে ক্রেডিট করব, তাহলে প্রাপ্য হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এটা হচ্ছে আমাদের সঠিক জাবেদা, এটা হচ্ছে আমাদের কি সঠিক জাবেদা, এখনো সংশোধন করি নাই। আর ভুলবশত কি লিখছি, ভুলবশত দেখো কি লিখছি, ভুলবশত লিখছি আন্তঃফেরতকে ক্রয়, লিখছি ক্রয় হিসাব ডেবিট। আর প্রাপ্যর কথা কোনো কিছু বলা নাই, তাহলে প্রাপ্য ক্রেডিটেই আছে, প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের ভুল জাবেদা, এটা হচ্ছে আমাদের কি ভুল জাবেদা। ভুল করছি কোথায়, দেখো ভুল করছি কোথায়, এই প্রাপ্যতে কোনো ভুল করি নাই, প্রাপ্য ঠিক আছে, প্রাপ্য ঠিক আছে। তাহলে ভুল করছি হচ্ছে আমাদের এই দুইটা জায়গায়, একটা হচ্ছে ক্রয় আর একটা হচ্ছে বিক্রয় ফেরত। তাহলে আমাদের দুই তরফা ভুল, এটা হচ্ছে দুই তরফা ভুল, এটা দুই তরফা ভুল। দুই তরফা ভুল হলে অনিশ্চিত হিসাব আসবে না, এটুক শিওর, অনিশ্চিত হিসাব আসবে না। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের দেখাইতে হবে হচ্ছে বিক্রয় ফেরত, সেটা ডেবিটে দেখাতে হবে, সেটা আমরা দেখাই নাই। তাহলে সংশোধনী দেখো, সংশোধনী জাবেদা, যেটা আমাদের অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার হচ্ছে বিক্রয় ফেরত ডেবিট, অ্যান্সার হচ্ছে বিক্রয় ফেরত ডেবিট, বিক্রয় ফেরত হিসাব ডেবিট, বিক্রয় ফেরত বা আন্তঃফেরত, বিক্রয় ফেরতের আরেক নাম কি আন্তঃফেরত, বিক্রয় ফেরত বা আন্তঃফেরত হচ্ছে আমাদের ডেবিট, এটা হচ্ছে ডেবিট। পাশাপাশি দেখো এই ক্রয়টাকে ক্রয়টাকে আমরা কি করছি, অতিরিক্ত ডেবিট নামে দেখাইছি, তাহলে এইটাকে বাদ দিতে হবে, এটাকে বাদ দিতে গেলে ক্রেডিট করতে হবে, তাহলে ক্রয় হিসাব ক্রেডিট, কি করতে হবে, ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে দেখো আন্তঃফেরত বা বিক্রয় ফেরত হচ্ছে ডেবিট, ক্রয় ক্রেডিট। দেখো আন্তঃফেরত আছে প্রাপ্য থাকার কারণে ভুল, ক্রয় আছে ডেবিটে, ক্রয় থাকার কথা সংশোধনীতে কি ক্রেডিটে, তাহলে এটাও ভুল। আন্তঃফেরত ডেবিট, ক্রয় ক্রেডিট, তাহলে এইটা হচ্ছে কারেক্ট। এই দেখো সংশোধনীর সাথে মিলে আন্তঃফেরত বা বিক্রয় ফেরত ডেবিট, ক্রয় হচ্ছে ক্রেডিট, তাহলে অ্যান্সার হবে গ। অ্যান্সার কি হবে গ। 12তে আসো, এবিসি ট্রেডার্স কর্তৃক তৈরিকৃত রেওয়া মিলে 9,000 টাকা ক্রয়ের স্থলে লেখা হয়েছে 10,000 টাকা। 9,000 টাকার স্থলে কি লেখা হয়েছে 10,000 টাকা, এবং বিক্রয় লেখা হয়েছে 7,000 টাকার স্থলে 8,000 টাকা। বিক্রয় লেখা হয়েছে 7,000 টাকার স্থলে 8,000 টাকা। ভুল থাকা সত্ত্বেও রেওয়া মিল উভয় পার্শ্ব মিলে গেছে, এগুলো কোন ধরনের ভুল? তাহলে দেখো কি করছি, 10,000 টাকা হচ্ছে 9,000-এর স্থলে 10,000 লিখছি, তাহলে এখানে কি করছি, প্রথম লাইনটায় হচ্ছে 1,000 বেশি লিখছি, 1,000 বেশি। তাহলে ক্রয় হচ্ছে একটা ব্যয়, ক্রয় হচ্ছে আমাদের একটা ব্যয়, ক্রয় হচ্ছে একটা ব্যয়, তাহলে ব্যয় 1,000 টাকা বেশি দেখাই ফেলছি, ব্যয় কি করছি 1,000 টাকা বেশি দেখাইছি। পরের লেনদেনে কি হয়েছে, বিক্রয় 7,000 টাকা স্থলে 8,000 টাকা। দেখো বিক্রয় যখন করছি, বিক্রয় হচ্ছে একটা আয়, বিক্রয় হচ্ছে একটা আয়, তাহলে আয়ের ক্ষেত্রে আমরা কি করছি 1,000 টাকা বেশি দেখাইছি, 7-এর পরিবর্তে কি করছি 8,000 লিখছি, তাহলে 1,000 বেশি। তাহলে এই দুইটা কি হলো, একটা ভুলের দ্বারা আরেকটা ভুল সংশোধন হয়ে গেল, পরের ভুলটা দ্বারা প্রথম ভুলটা সংশোধন হয়ে গেল। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় পরিপূরক ভুল। এটাকে কি বলা হয়, পরিপূরক ভুল। একটা ভুল দ্বারা আরেকটা ভুল সংশোধন হয়ে গেলে তাকে বলে পরিপূরক ভুল। 13তে আসো, তাসকিনের নিকট হতে 200 টাকা পেয়ে তার হিসাবকে ডেবিট করা হয়েছে। তাসকিনের নিকট থেকে 200 টাকা পেয়ে তার হিসাবকে ডেবিট করা হয়েছে, সংশোধনী জাবেদা কি হবে? তাহলে তাসকিনের হিসাব যখন আমরা, তাসকিন হচ্ছে আমাদের প্রাপ্য হিসাব, তাসকিন হচ্ছে কি আমাদের প্রাপ্য হিসাব, তাহলে এই প্রাপ্য হিসাবকে আমাদের করার কথা হচ্ছে ক্রেডিট। যদি দেনাদার বা প্রাপ্য হিসাবের কাছ থেকে টাকা পাই, তাকে করার কথা কি ক্রেডিট, কিন্তু আমরা করে ফেলছি কি, তাকে কি করছি ডেবিট করছি, মানে তার আমাদের দেনাদারের পরিমাণ আরো বাড়াই দিছি। তাহলে আমাদের কি করতে হবে, প্রাপ্য হিসাব হচ্ছে কি করছি ডেবিট করছি, তাহলে এটাকে ক্রেডিট করতে হবে, এটাকে কি করতে হবে ক্রেডিট করতে হবে, প্রাপ্য হিসাব ক্রেডিট করতে হবে, প্রাপ্য হিসাব ক্রেডিট। এখন কত টাকায় করব, দেখো 200 টাকা পেয়ে তাকে আমাদের 200 টাকা তার কাছ থেকে যে পাইছি, তাহলে 200 টাকা দেনাদার কমানো উচিত ছিল, আমরা আরও উল্টা বাড়াই দিচ্ছি, তাহলে এখন পার্থক্যটা হয়ে গেছে 400 টাকা। তাহলে প্রাপ্য হিসাব ক্রেডিট করতে হবে 400 টাকা সংশোধনের জন্য, 400 টাকা। পাশাপাশি এটা যেহেতু একতরফা ভুল, তাহলে আমাদেরকে অনিশ্চিত হিসাব আনতে হবে। একতরফা ভুল হলে কি করতে হবে, অনিশ্চিত হিসাব আনতে হবে, অনিশ্চিত হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ডেবিট 400 টাকা। তাহলে দেখো অনিশ্চিত হিসাব ডেবিট হচ্ছে 400 টাকা। ওকে,
তা দেখো এটাতে অনিশ্চিত হিসাব আছে 200 টাকা, তাহলে 200 টাকা না, আমাদের অ্যান্সার হচ্ছে 400। তাহলে তাস্কিন হিসাব হচ্ছে ক্রেডিটে থাকার কথা, প্রাপ্য বা তাস্কিন থাকার কথা ক্রেডিটে, এখানে ডেবিটে আছে, তাহলে এটাও ভুল। অনিশ্চিত হিসাব ডেবিট 400, তাস্কিন হিসাব ক্রেডিট 400 টাকা। ওকে, তাস্কিন মানে হচ্ছে প্রাপ্য হিসাব, তাস্কিন হচ্ছে এক প্রকার প্রাপ্য হিসাব। তো তাস্কিনও থাকতে পারে, প্রাপ্য হিসাবও থাকতে পারে, বা প্রাপ্য হিসাব ব্র্যাকেটে তাস্কিন থাকতে পারে, একই কথা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ। অ্যান্সার হচ্ছে কি? গ। এই প্রশ্নের অ্যান্সার কি? গ। ওকে, এরপরে 14তে আসো, বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় 5000 টাকা। তাহলে বিক্রয়ের উদ্দেশ্যে যদি কোনো কিছু ক্রয় করা হয়, বিক্রয়ের উদ্দেশ্যে যদি কোনো কিছু ক্রয় করা হয়, তাহলে সেটাকে আমরা পণ্য বলি। সেটাকে আমরা কি বলি? পণ্য। তাহলে এখানে আসবাবপত্র হচ্ছে আমাদের পণ্য, আসবাবপত্র কি আমাদের পণ্য। ভুলবশত আসবাবপত্র হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে আমাদের পণ্য কিনলে আমরা কি লিখবো? ক্রয় হিসাবে লিখবো। কি লিখবো? ক্রয় হিসাবে লিখতে হবে। তাহলে ক্রয় করতে হবে আমাদের ডেবিট। কি করতে হবে? ক্রয় করতে হবে ডেবিট। ক্রয়কে আমরা কি করতে হবে? ক্রয় হিসাবে ডেবিট করতে হবে, কারণ আমরা পণ্য কিনছি, কিন্তু সেটা না করে আমরা আসবাবপত্রকে ডেবিট করে ফেলছি। তাহলে আসবাবপত্র যেহেতু ডেবিট করছি, ওটা বেশি আনছি, ডেবিটটাকে কমাইতে গেলে আসবাবপত্রকে করতে হবে ক্রেডিট। তাহলে আমরা লিখবো আসবাবপত্র ক্রেডিট, আসবাবপত্র ক্রেডিট। তাহলে প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য না, ক্রয় হিসাব ডেবিট, আসবাবপত্র ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, আসবাবপত্র ক্রেডিট হচ্ছে আমাদের সংশোধনী দাখিলা। এটা কি আমাদের সংশোধনী? এটা হচ্ছে আমাদের সংশোধনী জাবেদা, সংশোধনী দাখিলা বা জাবেদা। তাহলে দেখো এটা কোথায় আছে? ক্রয় হিসাব ডেবিট কোথায় আছে? ক্রয় হিসাব ডেবিট আছে এইখানে, এবং পাশাপাশি আসবাবপত্র ক্রেডিট আছে এখানে। তাহলে কত টাকা? 5000 টাকা। ওকে, তাহলে আমাদের গ হচ্ছে অ্যান্সার। এটার অ্যান্সারও কি? গ। এটার অ্যান্সার হচ্ছে গ। এরপরে দেখো 15তে আসো, একটি ফার্মের বিক্রিত পণ্যের ব্যয় 5,40,000 টাকা। ইহার সমাপনী মজুদ 5,000 টাকা। ইহার সমাপনী মজুদ কত? সমাপনী মজুদ হচ্ছে 35,000 টাকা। সমাপনী মজুদ হচ্ছে 35,000 টাকা। প্রারম্ভিক মজুদ 25,000 টাকা। মূল্যায়িত হচ্ছে চলতি বছরে ক্রয় মূল্য কত বা ক্রয়ের পরিমাণ কত, এরকম বলতে পারে। ক্রয় মূল্য না বলে বলতে পারে ক্রয়ের পরিমাণ। ক্রয়ের পরিমাণ বের করতে বলছে। ক্রয়ের পরিমাণ কত? ক্রয়ের পরিমাণ কত? এখন ক্রয়ের পরিমাণ বের করতে গেলে তোমাদের একটা সূত্র আছে। দেখো, বিক্রিত পণ্যের ব্যয়ের একটা সূত্র তোমরা সবাই হয়তো পারো। বিক্রিত পণ্যের ব্যয় সমান কি? বিক্রিত পণ্যের ব্যয় সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ। সূত্র কি? প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুদ, মাইনাস কি? সমাপনী মজুদ। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় এখানে কত দেওয়া আছে? দেখো, আমরা এই সূত্রেতে যা যা দেওয়া আছে সেগুলো আমরা বসায় ফেলবো। তাহলে প্রারম্ভিক মজুদ দেখো দেওয়া আছে 5,40,000। কত দেওয়া আছে? 5,40,000 দেওয়া আছে। তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের জায়গায় এখানে 5,40,000 লিখবো। ওকে, প্রারম্ভিক মজুদ দেওয়া আছে কত? 25,000। তাহলে আমরা লিখবো এখানে 25,000। ওকে, ক্রয় কি দেওয়া আছে? তোমাকে বলছে ক্রয় মূল্য কত বা ক্রয়ের পরিমাণ কত। তাহলে ক্রয় হচ্ছে দেওয়া নেই, এটা হচ্ছে আমাদের কোশ্চেন মার্ক দিলাম। সমাপনী মজুদ কত দেওয়া আছে? দেখো, সমাপনী মজুদ দেওয়া আছে 35,000 টাকা। তাহলে এখানে লিখবো আমরা 35,000 টাকা। ওকে, এখন দেখো এই যে কোশ্চেন মার্ক, এটা প্লাসে আছে। প্লাসে থাকলে বাই ক্রয়, কোশ্চেন মার্ক হচ্ছে ক্রয়। তাহলে এই ক্রয়টা আমাদের প্লাসে আছে, তাহলে ওইটাকে আর এই পাশে আনার প্রয়োজন নেই। তাহলে এই পাশে 5,40,000 আছে, এই 25,000 এই পাশে এসে মাইনাস হবে, এই 35,000 এই পাশে এসে প্লাস হবে। 35,000 প্লাস হবে কত? 35,000। ওকে, এটা ইকুয়াল টু কি? কোশ্চেন মার্ক। ওকে, তাহলে দেখো 5,40,000 থেকে যদি 25 বাদ দাও 5,15,000, 5,15,000 সাথে যদি আবার 35 যোগ দাও তাহলে 5,50,000, 5,50,000। তাহলে এটা হচ্ছে আমাদের কোশ্চেন মার্কের অ্যান্সার। তাহলে এই কোশ্চেন মার্ক মানে কি? এটা হচ্ছে ক্রয়, এটা হচ্ছে ক্রয়। তাহলে ক্রয় কত? 5,50,000 টাকা। ক্রয় কত? 5,50,000 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 16তে আসো, সমন্বিত ক্রয়। সমন্বিত ক্রয়ের সূত্র কি? সমন্বিত ক্রয় বলতে কি বলা হচ্ছে? বলছে বিক্রয় বা সমাপনী মজুদ। দেখো, সমন্বিত ক্রয়ের মধ্যে সমাপনী মজুদ বাদ দেওয়া হয়, কিন্তু সেটা বিক্রয় থেকে না, বিক্রয়যোগ্য পণ্য থেকে সমাপনী মজুদ বাদ দেওয়া হয়। অথবা সমন্বিত ক্রয়ের সূত্র কি? দেখো, সমন্বিত ক্রয়ের মূল সূত্র হচ্ছে এইটা, প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুদ। আবার এই যে এইটুকু যোগ করলে দেখো, এই যে প্রারম্ভিক মজুদ, আমি এটাকে একটা বক্স করি, প্রারম্ভিক মজুদ যোগ ক্রয়, এইটাকে বলা হয় মূলত বিক্রয়যোগ্য পণ্য। এটাকে কি বলা হয়? বিক্রয়যোগ্য পণ্য। তাহলে বিক্রয়যোগ্য পণ্য এইটুকু আমরা কি লিখতে পারি? এই যে প্রারম্ভিক মজুদ যোগ ক্রয়, এটাকে লিখতে পারি বিক্রয়যোগ্য পণ্য বাদ সমাপনী মজুদ, সমাপনী মজুদ। তাহলে এই অপশনটা আছে খতে। এই অপশনটা কোথায় আছে? খতে। তাহলে এই খতে বলতেছি 2-এ, তাহলে 2 এবং 3 এই দুইটাই হচ্ছে কারেক্ট। বিক্রয় থেকে সমাপনী মজুদ বাদ দিলে কখনো হচ্ছে সমন্বিত ক্রয় পাওয়া যায় না। তাহলে 1 হচ্ছে ভুল। তাহলে 2 ও 3 অ্যান্সার, যেটা আমরা গতে দেখতে পাচ্ছি।
17,400, প্রদত্ত বারটা 550 টাকা, প্রদত্ত বারটা কত 550 টাকা, বারটা হিসাবে ক্রেডিট দিকে 450 টাকা লেখা হয়েছে। উক্ত ভুলের কারণে রেওয়া মিলে কত টাকা অমিল হবে, রেওয়া মিলে কত টাকা অমিল হবে, উক্ত ভুলের জন্য রেওয়া মিলে কত টাকা অমিল হবে। তাহলে দেখো প্রদত্ত বারটা হচ্ছে আমাদের ব্যয়, প্রদত্ত বারটা হচ্ছে আমাদের জন্য কি ব্যয়, বারটা হিসাবে ক্রেডিট দিকে 450 টাকা লেখা হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের ক্রেডিট দিকে লেখা হয়েছে, বলেছে এটা ক্রেডিট দিক বা আয়ের ক্ষেত্র, তাহলে আমাদের ব্যয় হচ্ছে সবসময় যায় ডেবিটে। তাহলে ডেবিটকে আমরা যদি ক্রেডিট করে দিই, ডেবিটকে যদি আমরা কি করি ক্রেডিট করি, তাহলে ভুল পাশে লিখছি, ভুল পাশে যদি লেখো, ভুল পাশে যদি লেখো, ভুল পাশে যদি লেখো, ভুল পাশে লিখলে পার্থক্য নির্ণয় সবসময় যোগ করবা, পার্থক্য নির্ণয় কি করবা, পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে পার্থক্য নির্ণয়ে যোগ করবা, কি করবা যোগ করব, যোগ করব। তাহলে দুই পাশের পার্থক্য নির্ণয়ের জন্য বা অমিল, অমিল মানে হচ্ছে পার্থক্য, অমিল মানে কি পার্থক্য। তাহলে যদি তুমি ভুল পাশে ডেবিটেরটা যদি ক্রেডিটে লিখে ফেলো, ক্রেডিটেরটা যদি ডেবিটে লিখে ফেলো, তাহলে ভুল পাশের বা দুই পাশের পার্থক্য নির্ণয়ের জন্য কি করতে হবে আমাদেরকে, যে দুইটা অ্যামাউন্ট দেওয়া থাকবে সেই দুইটা অ্যামাউন্ট আমাদেরকে যোগ করতে হবে। তাহলে এখানে দেখো 550 এবং 450 আছে, 550 যোগ 450 ইকুয়াল টু কত হয় 1000 টাকা, কত হয় 1000 টাকা হচ্ছে আমাদের দুই পাশের পার্থক্য হবে। তাহলে ঘ হচ্ছে আমাদের অ্যান্সার। 18তে আসো, যন্ত্রপাতি ক্রয়, যন্ত্রপাতি ক্রয় ক্রয় হিসাবে লেখা হয়েছে, সঠিক সংশোধনী জাবেদা কি হবে, যন্ত্রপাতি ক্রয়কে আমরা ক্রয় হিসাবে লিখছি, তাহলে আমাদের লেখা উচিত হচ্ছে যন্ত্রপাতি, কি লেখা উচিত যন্ত্রপাতি, যেটা আমরা লিখেই নাই, তাহলে যন্ত্রপাতিকে আমাদেরকে কি করতে হবে ডেবিট করতে হবে। পাশাপাশি ক্রয় হিসাবকে আমরা কি করে ফেলছি, ক্রয় হিসাবকে ডেবিট করে ফেলছি এক্সট্রা, তাহলে এটা বাদ দিতে হবে, তাহলে এটা বাদ দিতে গেলে আমাদের ক্রয়কে করতে হবে ক্রেডিট, তাহলে এটা হচ্ছে আমাদের সংশোধনী জাবেদা, এটা কি আমাদের সংশোধনী জাবেদা। তাহলে যন্ত্রপাতি এখানে ক্রয় আছে, বাদ ক্রয় ডেবিটে থাকবে না, যন্ত্রপাতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, তাহলে খ হচ্ছে আমাদের কারেক্ট। আমাদের কারেক্ট আনসার কি খ, কারেক্ট আনসার হচ্ছে খ। 1900 রেওয়া মিলে আধুনিক হিসাব চক্রের কততম ধাপ, প্রথম স্লাইডে লেখা ছিল রেওয়া মিল হচ্ছে আধুনিক হিসাব চক্রের চতুর্থ ধাপ, কততম ধাপ চতুর্থ ধাপ, রেওয়া মিল আধুনিক হিসাব চক্রের চতুর্থ ধাপ। এবং আমরা হিসাব চক্র অধ্যায়ে এই সব বিষয়গুলো বিস্তারিত পড়েছি, এবং আমরা জানি একটি হিসাব চক্রে বা একটা হিসাবকালে কি করা হয় রেওয়া মিল 3 বার করা হয়। ওকে, বিষয়ে আসো, রেওয়া মিলে ধরা পড়ে নাকি, রেওয়া মিলে ধরা পড়ে নাকি, রেওয়া মিলে ধরা পড়ে না, দেখো বাদ পড়ার ভুল, পরিপূরক ভুল, নীতিগত ভুল, এই সবগুলো কিন্তু ধরা পড়ে না। তাহলে এই পরিপূরক ভুল বা হচ্ছে বাদ পড়ার ভুল, এই দুইটাকে আমরা করণিকের অন্তর্ভুক্ত করতে পারি, কি করতে পারি করণিক ভুলের অন্তর্ভুক্ত করতে পারি, আর নীতিগত ভুলও ধরা পড়ে না। তাহলে 1, 2 ও 3 হচ্ছে আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থীরা, রেওয়া মিল অধ্যায়ের উপর তোমাদের যে 20টা এমসিকিউ সলভ করানোর কথা বলেছিলাম, তো এই 20টা এমসিকিউ ইনশাআল্লাহ তোমরা যদি ভালোভাবে বুঝে থাকো, অন্যান্য তোমাদের বইয়ের যে অনুশীলনী বা অন্যান্য বোর্ড প্রশ্ন যেগুলো আছে সেগুলো সলভ করতে আশা করি আর কোনো ঝামেলায় পড়তে হবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি এই বিষয়গুলো প্র্যাকটিস করবা। তো আমরা এখন চলে যাব আমাদের যে তোমাদের এই অধ্যায় সংশ্লিষ্ট 2টা সৃজনশীল করানোর কথা আমি তোমাদেরকে বলেছিলাম, সেই সৃজনশীলে আমরা চলে যাব। তো 2টি সৃজনশীল তোমাদের জন্য আমি রেখেছি, কয়টা সৃজনশীল 2টা। তার 1 নম্বরে দেখো, এশিয়া ট্রেডার্সের 2024 সালের লেনদেন দেওয়া আছে, এশিয়া ট্রেডার্সের 2024 সালের 31 ডিসেম্বরের লেনদেন দেওয়া আছে, যেখানে তোমাদের ক্রয় বিক্রয় দেওয়া আছে, নগদ তহবিল দেওয়া আছে, শুরুটা এটা হচ্ছে প্রারম্ভিক, তারপর হচ্ছে মূলধন দেওয়া আছে। আচ্ছা, এটা নগদ তহবিল শুরুর নাকি শেষের এটা আমরা জানি না, যেহেতু এটা ডেবিটে আছে। মূলধন, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, মজুরি, অফিস সরঞ্জাম, প্রাপ্ত কমিশন, অনিশ্চিত হিসাব। আচ্ছা, এখন দেখো রেওয়া মিল তৈরির পর নিম্নোক্ত ভুলগুলো ধরা পড়ে, রেওয়া মিল তৈরির পর নিম্নোক্ত ভুলগুলো ধরা পড়ে। তাহলে এই যে অনিশ্চিত হিসাবের মাধ্যমে একটা কিছু ছিল, তাহলে দেখো এই অনিশ্চিত হিসাবটাও একটা সাময়িক হিসাব, তোমরা সবাই জানো। বলছে রেওয়া মিল তৈরির পর নিম্নোক্ত ভুলগুলো ধরা পড়ে, কি কি ভুল ধরা পড়ছে। একে বলছে ধারে বিক্রয় 12,000 টাকা হিসাবভুক্ত হয়নি, তাহলে বিক্রয়ের সাথে এই বিষয়টা আমাদের যোগ করতে হবে। পাশাপাশি যেহেতু ধারে বিক্রয়, তাহলে প্রাপ্য হিসাবের সাথেও আমাদের যোগ হবে। 2, মজুরি প্রদান 6,000 টাকা ভুলবশত মজুরি হিসাবে ক্রেডিট করা হয়েছে, তাহলে মজুরি হচ্ছে ডেবিট হওয়ার কথা, আমাদের কি করা হয়েছে ভুলবশত ক্রেডিট করে ফেলছি। তাহলে 6,000 টাকা ব্যয় দেখানোর কথা ছিল, সেটা আয়ে দেখাই ফেলছি, তার মানে 12,000 টাকার একটা পার্থক্য কিন্তু হয়ে গেছে। প্রাপ্য হিসাবের যোগফল 3,000 টাকা কম দেখানো হয়েছে, অর্থাৎ আমাদের প্রাপ্য হিসাব যেটা আছে 78,000 টাকা, এখানে আরো 3,000 টাকা যোগ করতে হবে। এই যে 3 নম্বর যেটা আমরা পড়লাম এই ভুলটার কারণে। পণ্য ক্রয় 15,000 টাকা ভুলবশত অফিস সরঞ্জাম হিসাবে ডেবিট করা হয়েছে। তাহলে অফিস সরঞ্জাম কি হয়েছে, অফিস সরঞ্জাম কোথায় দেখো, এখানে দেখো বেশি, আমরা 15,000 টাকা বেশি লিখে ফেলছি, এখান থেকে আমাদের 15,000 মাইনাস করতে হবে। পাশাপাশি পণ্য ক্রয় দেখো এখানে হচ্ছে আমাদের 15,000 টাকা অ্যাড করতে হবে। আচ্ছা, এগুলো হচ্ছে আমরা এখনো পড়ি নাই প্রশ্ন, বাট আমরা বুঝতে পারতেছি আসলে কোথায় কি হয়েছে, এটা দেখানোর জন্য আমি এটুকু আলোচনা করলাম। এখন বলছে প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয় করো, কি নির্ণয় করতে বলছে
প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয় করো। তাহলে প্রাপ্য হিসাব নিয়ে যত কথা আছে দেখো, প্রাপ্য হিসাবের মূল পরিমাণ দেওয়া আছে ৭৮,০০০ টাকা। কত দেওয়া আছে? ৭৮,০০০ টাকা। তাহলে প্রাপ্য হিসাবের পরিমাণ যদি ৭৮,০০০ টাকা দেওয়া থাকে, তাহলে আমাদের আর কি ভুল হয়েছে? বলছে ধারে বিক্রয়, এই যে ১ নম্বরে বলছে ধারে বিক্রয় ১২,০০০ টাকা, তাহলে ধারে বিক্রয় করলে প্রাপ্য হিসাব বাড়ে, তাহলে এই ১২,০০০ টাকা যোগ করতে হবে। পাশাপাশি দেখো আরেকটা কি বলা হচ্ছে, আরেকটা বলা হচ্ছে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাবের যোগফল ৩,০০০ টাকা কম দেখানো হয়েছে। তাহলে প্রাপ্য হিসাবের যে যোগফল এখানে লিখেও দিয়েছি, কিন্তু ৩,০০০ টাকা আরো বাড়াইতে হবে। তো প্রাপ্য হিসাব নিয়ে এই বিষয়গুলো ছিল। তো আমাদের যে প্রাপ্য হিসাব ৭৮,০০০ টাকা দেওয়া আছে, এইটা দিয়ে আমরা শুরু করব। তো আমরা লিখবো প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব প্রশ্নে প্রদত্ত, প্রশ্নে প্রদত্ত কত টাকা? ৭৮,০০০ টাকা। কত টাকা? ৭৮,০০০ টাকা দেওয়াই আছে। এইটার সাথে আমরা ১ নাম্বার যে ভুল সেইটা দেখতে পাচ্ছি, ধারে বিক্রয় হয়েছে ১২,০০০ টাকা, ধারে বিক্রয় করলে প্রাপ্য হিসাব বাড়ে, তাহলে আমরা এটা যোগ করব। যোগ অলিখিত ধারে বিক্রয়, অলিখিত ধারে বিক্রয় কত টাকা? ১২,০০০ টাকা। ১২,০০০ টাকা যোগ করো, যোগ করলে কত হয়? ৯০,০০০ বাদ। আচ্ছা, এরপর দেখো বাদ না, ৩-এ আসি আমরা। প্রাপ্য হিসাবের যোগফল ৩,০০০ টাকা কম দেখানো হয়েছে, প্রাপ্য হিসাবের যোগফল ৩,০০০ টাকা কম দেখানো হয়েছে। তাহলে প্রাপ্য হিসাবে এখানে আরো ৩,০০০ অ্যাড হবে। তাহলে আমরা লিখব যোগ প্রাপ্য হিসাবে, প্রাপ্য হিসাবে যা কম দেখানো হয়েছে, যা কম দেখানো হয়েছে। কত টাকা কম দেখানো হয়েছে? ৩,০০০। তাহলে সেটা যোগ করব, ৩,০০০, ৩,০০০। ওকে, ৯০ আর ৩ হচ্ছে ৯৩,০০০ টাকা। কত টাকা? ৯৩,০০০ টাকা হচ্ছে আমাদের কি? প্রাপ্য হিসাবের পরিমাণ, প্রাপ্য হিসাবের সঠিক পরিমাণ, প্রাপ্য হিসাবের পরিমাণ, প্রাপ্য হিসাবের পরিমাণ। ওকে, এটা ছিল আমাদের কয়ের রিকোয়ারমেন্ট। ক শেষ, আমাদের খতে যাব। প্রয়োজনীয় সংশোধনী দাখিলা দাও, প্রয়োজনীয় সংশোধনী দাখিলা বা জাবেদা দাও। তাহলে সংশোধনীর ক্ষেত্রে আমরা যেগুলো দেখতেছি, কয়টা ভুলের কথা বলা হচ্ছে? ৪টাই। ৪টার ক্ষেত্রে আমরা সংশোধনী দাখিলা দিব। এর থেকে আরো বেশি হতে পারে, আমরা দেখি। এর ভিতর একটার মধ্যে দুইটাও থাকতে পারে। তো ধারে বিক্রয় ১২,০০০ টাকা হিসাবভুক্ত হয়নি, তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে? আমাদের যে ধারে বিক্রয় হয়েছে সেটা হিসাবভুক্ত করতে হবে। তাহলে আমাদের দেখো, প্রথম যে জাবেদা আমরা দিতে পারি সবগুলো ৩১ ডিসেম্বর তারিখে ২০২৪, তাহলে আমাদের ধারে বিক্রয় হয় নাই। তাহলে আমরা অলিখিত বিক্রয়ের কারণে কি হতে পারে? আমাদের প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে। তাহলে প্রাপ্য হিসাব ১২,০০০ টাকা, প্রাপ্য হিসাব কত? ডেবিট ১২,০০০, এবং পাশাপাশি কি হচ্ছে? বিক্রয় হচ্ছে, বাকিতে বিক্রয়। তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট ১২,০০০ টাকা, ১২,০০০ টাকা। এখানে তোমাদের ব্যাখ্যায় তোমরা লিখতে পারো যে অলিখিত বিক্রয়, অলিখিত বিক্রয় হিসাবভুক্ত করা হলো। কি হলো? হিসাবভুক্ত করা হলো। ওকে, অলিখিত বিক্রয় হিসাবভুক্ত করা হলো। এখন একটা দাগ দিয়ে দিবা ডেসক্রিপশনে বা ডিটেলস নামে যে জায়গাটা আছে এখানে। ওকে, এখানে যদি আমরা একটা দাগ দিয়ে দিই। ওকে, এরপরে পরবর্তীতে যেটা আছে সেটাতে আমাদেরকে যেতে হবে। পরবর্তীতে ২-এ দেখো, ২-এ বলছে মজুরি প্রদান ৬,০০০ টাকা ভুলবশত মজুরি হিসাবে ক্রেডিট করা হয়েছে। তাহলে মজুরি প্রদান ৬,০০০ টাকা ভুলবশত মজুরি হিসাবে কি করা হয়েছে? ক্রেডিট করা হয়েছে। তাহলে মজুরি কি হবে? মজুরি নামক জায়গায় আমাদেরকে কি করতে হবে? মজুরি নামক জায়গায় আমাদের ৬,০০০ টাকা দেখাতে হবে। পাশাপাশি আরও হচ্ছে আমরা মজুরি হিসাবে কি করছি? যেটা ডেবিট করার কথা ছিল সেটা ক্রেডিট করে দিছি। তাহলে আমাদের ডাবল পার্থক্যটা হয়েছে কি? ডাবল। ডেবিটেরটা যদি ক্রেডিটে লিখে ফেলি, তাহলে ২ দ্বারা গুণ করে আমাদের পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে ৬,০০০ টাকার পার্থক্যটা সংশোধন করতে গেলে কত হয়ে যাবে? ৬,০০০ গুণ ২, ৬,০০০ গুণ ২, তাহলে ১২,০০০। ১২,০০০ হচ্ছে এই মজুরি হিসাবের পার্থক্য হয়ে গেছে। তাহলে আমাদেরকে ১২,০০০ টাকা সংশোধন করতে হবে। তাহলে মজুরি হিসাবে লিখতে হবে ১২,০০০ টাকা, অনিশ্চিত হিসাব, যেহেতু এটা একটা একতরফা ভুল, অনিশ্চিত হিসাবে লিখতে হবে আমাদের ১২,০০০ টাকা। তাহলে আমরা লিখবো মজুরি হিসাব, মজুরি হিসাব, মজুরি হিসাব ডেবিট, মজুরি হিসাব ডেবিট কত টাকা? ১২,০০০ টাকা, ১২,০০০। কারণ কি? আমরা ৬,০০০ ডেবিট করার কথা ছিল, সেটা ক্রেডিট করে ফেলছি। তাহলে এটা ডেবিটে দেখাতে হবে ১২,০০০ টাকা। আচ্ছা, অনিশ্চিত হিসাব ক্রেডিট, অনিশ্চিত হিসাব, অনিশ্চিত হিসাব ক্রেডিট। ওকে, এটা হচ্ছে ১২,০০০ টাকা। এটাও কি আমাদের ১২,০০০ টাকা। ওকে, ১২,০০০ টাকা। এরপরে দেখো, তো এখানে ব্যাখ্যা লিখতে পারো যে মজুরি হিসাবকে ক্রেডিট করা হয়েছিল, সেটি সংশোধন করা হলো। এরপরে দেখো ৩-এ দেখো, প্রাপ্য হিসাবের যোগফল ৩,০০০ টাকা কম দেখানো হয়েছে। তাহলে প্রাপ্য হিসাবকে আমাদেরকে কি করতে হবে? প্রাপ্য হিসাবকে কি করতে হবে? আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব ডেবিট কত টাকা? ৩,০০০ টাকা, এবং কি অনিশ্চিত হিসাব ক্রেডিট, অনিশ্চিত হিসাব
ক্রেডিট 3000 টাকা। কত টাকা? 3000 টাকা। ওকে, এটা হচ্ছে আমাদের তৃতীয় যে সংশোধনী দাখিলা ছিল সেইটা। এরপরে দেখো 4 নম্বরে কি আছে বলছে, পণ্য ক্রয় 15,000 টাকা ভুলবশত অফিস সরঞ্জাম হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে পণ্য ক্রয়কে আমরা অফিস সরঞ্জাম লিখে ফেলছি। আমাদের এখানে কি করতে হবে? পণ্য ক্রয়কে আমরা অফিস সরঞ্জাম হিসেবে ডেবিট করছি, তাই তো? তাহলে পণ্য ক্রয়টাকে আমাদেরকে দেখাতে হবে, অফিস সরঞ্জামটাকে ক্রেডিট করতে হবে। তাহলে ক্রয় হিসাব ডেবিট, এখানে কি লিখতে হবে আমাদেরকে? ক্রয় হিসাব ডেবিট, এবং অফিস সরঞ্জাম যেহেতু আমরা বেশি দেখায় ফেলছি, অফিস সরঞ্জাম আমাদেরকে ক্রেডিট করতে হবে। অফিস সরঞ্জাম ক্রেডিট। ওকে, তাহলে এটা দেখো, এটা কত টাকা? এটা হচ্ছে আমাদের 15,000 টাকা। কত টাকা? 15,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হচ্ছে সংশোধনী দাখিলা। এটা ছিল আমাদের কি? সংশোধনী জাবেদা। তো আমাদের এই সংশোধনী জাবেদার মাধ্যমে ক্ষয়ের রিকোয়ারমেন্ট শেষ হলো। তাহলে খ আমরা করে ফেলি। তো গয়ের ক্ষেত্রে কি বলা হচ্ছে আমরা একটু দেখি। গতে বলা হচ্ছে সংশোধিত রেওয়া মিল প্রস্তুত করো। তাহলে আমাদের এই যে যেগুলো বিষয়গুলো আমরা সংশোধন করলাম, এই বিষয়গুলো একটা সংশোধিত রেওয়া মিল আমাদেরকে করতে হবে, এবং দুই পাশের পার্থক্য একই হয়েছে কিনা সেটা আমরা দেখব। দুই পাশের যোগফল ডেবিট এবং ক্রেডিট। তাহলে আমরা ক্রয় দিয়ে শুরু করি। তাহলে ক্রয়ের ক্ষেত্রে কি হচ্ছে? ক্রয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সংশোধনী আছে। তাহলে ক্রয়ের ক্ষেত্রে আমাদের আরো 15,000 টাকা অ্যাড করতে হবে। ক্রয়ের ক্ষেত্রে কি এখানে লেখা আছে দেখো, 15,000 টাকা, যখন আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম। তাহলে ক্রয় 77,000 যোগ 15,000। তাহলে আমরা যে সংশোধিত রেওয়া মিল সেখানে আমরা যাব। ক্রমিক নং 1-এ যদি দিই, তাহলে আমাদেরকে লিখতে হবে ক্রয় হিসাব। কি লিখতে হবে? ক্রয় হিসাব। তাহলে 77,000 যোগ 15,000। ওকে, 77 যোগ 15, তাহলে কত হয়? ক্রয়টা ডেবিটে হয় 92,000 টাকা। ওকে, 92,000 টাকা। তোমরা যদি কয়ের দিকে, কতে আমরা কি করেছিলাম? কতে প্রাপ্য। আচ্ছা, ক্রয়ের ক্ষেত্রে আমরা তো প্রাপ্য, ক্রয়ের ক্ষেত্রে আমাদের প্রয়োজন নেই, ক্রয়টা লিখলাম। এরপরে আমাদের বিক্রয়টা লিখতে হবে। তাহলে বিক্রয়ের ক্ষেত্রে কি হচ্ছে? 88,000 টাকা দেওয়া আছে। পাশাপাশি অলিখিত বিক্রয়, দেখো অলিখিত ধারে বিক্রয় আছে 12,000 টাকা। বা সংশোধনীতে যদি তোমরা দেখো, এখানে দেখো বিক্রয় নামক একটা সংশোধনী আসছে। তাহলে এইটা আমাদেরকে অ্যাড করতে হবে। তাহলে বিক্রয় আছে কত? বিক্রয় আছে 88, 12,000 টাকা আমাদেরকে অ্যাড করতে হবে। তাহলে আমরা 2-এ লিখবো বিক্রয় হিসাব। 2-এ কি লিখতে পারি? বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব কত আছে? 88,000 যোগ 12,000 যোগ কত হাজার? 12,000 টাকা। তাহলে 88 আর 12 কত হয়? 88 আর 12 হচ্ছে আমাদের 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। ওকে, 3-এ যদি আমরা আসি, 3-এ বলা হচ্ছে কি দেখো, 3-এ কি বলা হচ্ছে? 3-এ বলা হচ্ছে আমাদের নগদ তহবিল। তাহলে নগদ তহবিল নিয়ে আমরা কোনো সংশোধনী জাবেদা দিয়েছি কিনা। দেখো, নগদ তহবিল নামে আমাদের কোনো সংশোধনী বা নগদ নামের কোনো সংশোধনী নাই। তাহলে নগদ যেটা আছে সেটাই আমরা ডেবিটে লিখে দিব 55,000 টাকা। তাহলে আমরা লিখতে পারি নগদ তহবিল। নগদ তহবিল, নগদ তহবিল হচ্ছে আমাদের কি? 55,000। নগদ তহবিল হচ্ছে আমাদের 55,000। এরপরে 4-এ যাই। 4-এ কি বলা হচ্ছে? 4-এ বলা হচ্ছে প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব। এখন দেখো, প্রাপ্য হিসাবের একটা সঠিক পরিমাণ আমরা কতে নির্ণয় করেছি। তো প্রাপ্য হিসাব আমরা ওইটাই দিয়ে দিব। প্রাপ্য হিসাবের কতে কত পরিমাণ নির্ণয় করেছি? 93,000 টাকা। তাহলে আমরা লিখবো 4-এ লিখবো প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত কত টাকা? 93,000 টাকা। 93,000 টাকা। 93,000 টাকা। ওকে, এরপরে 5-এ যদি যাই, 5 নং-এ দেখো, 5 নম্বরে কি বলতেছে? প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব নিয়ে আমরা কোনো সংশোধনী দেখো দিই নাই। তাহলে প্রদেয় হিসাব যা আছে এটাই বসে যাবে 56,000 টাকা। কত টাকা? 56,000 টাকা। তাহলে প্রদেয় হিসাব হচ্ছে আমাদের 56,000 টাকা। প্রদেয় হিসাব 56,000 টাকা। 6-এ আসো। 6-এ দেখি আমরা মজুরি। মজুরিতে আমরা একটা সংশোধনী পাইছি 42,000 টাকা। এবং মজুরির ক্ষেত্রে দেখো কি হচ্ছে? মজুরির ক্ষেত্রে আমরা এখানে পেলাম 42,000 টাকা। তাহলে 42,000 টাকা যদি আমরা মজুরি পাই, মজুরি হচ্ছে 42,000 টাকা। এবং হচ্ছে সংশোধনীর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, সংশোধনীর ক্ষেত্রে 12,000 টাকা আরো ডেবিট করতে হচ্ছে। তাহলে আমরা 42,000 টাকা পেয়েছি মজুরি হিসাবের, যে পাশাপাশি আরো 12,000 ডেবিটে আছে। তাহলে আমরা লিখবো মজুরি হিসাব 42 যোগ 12। মজুরি হিসাব 42 যোগ 12 যোগ 12,000। ওকে, তাহলে 42 আর 12,000 হচ্ছে 54,000 টাকা। কত টাকা? 54,000 টাকা। ওকে, এরপরে দেখো 7-এ যদি যাই, মজুরি পর্যন্ত আসছি আমরা। অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জামের ক্ষেত্রে আমরা একটা সংশোধনী দেখছি যে অফিস সরঞ্জামের ক্ষেত্রে আমাদের 15,000 টাকা কমে গিয়েছে। তো অফিস সরঞ্জাম আছে আমাদের 90,000 টাকা। সংশোধনীতে দেখো 15,000 টাকা কমে গিয়েছে। অফিস সরঞ্জাম কোথায় আছে? এই যে এখানে দেখো 15,000 টাকা কমছে। তাহলে আমাদের 90 থেকে 15 মাইনাস করতে হবে। তাহলে অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম হিসাব কত টাকা? 90,000 টাকা থেকে 15,000 মাইনাস 90,000 মাইনাস 15,000 মাইনাস কি
15,000, তাহলে 90 থেকে 15 মাইনাস বাদ দিলে কত হয়? 75,000 টাকা। 75,000। 8-এ আসো। 8-এ আমরা দেখি অফিস সরঞ্জামের পরে কি আছে। অফিস সরঞ্জামের পরে বলতেছে প্রাপ্ত কমিশন। প্রাপ্ত কমিশন কত হাজার? 3,000 টাকা। প্রাপ্ত কমিশন কত? 3,000 টাকা। প্রাপ্ত কমিশন হচ্ছে আমাদের 3,000 টাকা। তাহলে প্রাপ্ত কমিশন নিয়ে আমাদের কোনো সংশোধনী নাই, আমরা লিখবো এখানে প্রাপ্ত কমিশন। প্রাপ্ত কমিশন একটা আয়, তো আমরা কেইটা লিখে দিব 3,000 টাকা। কত টাকা? 3,000 টাকা। এরপর দেখো আমাদের এই ছিল হচ্ছে আমাদের সংশোধনী বাদে যে আইটেমগুলো ছিল, সংশোধনী সহ যে আইটেমগুলো ছিল সেইগুলোর হচ্ছে আমাদের যে ডেবিট ক্রেডিটের যে জের, এইগুলো আমরা লিখে ফেললাম। তো আমাদের কোনো আইটেম বাদ পড়েছে কিনা এটা আমাদেরকে একটু দেখতে হবে। তো কোনো আইটেম বাদ পড়েছে কিনা আমরা একটু দেখি। এইখানে একটা আইটেম দেখো, প্রাপ্ত কমিশন আমরা লিখেছি, মূলধন নামক একটা আইটেম রয়েছে, এটা কিন্তু বাদ পড়ে গিয়েছে। তো আমরা এটা একটু অ্যাড করে দিই, 2,10,000 টাকা। এটা সিরিয়ালি হতে হবে এমন কোনো বিষয় নয়, সিরিয়াল হলে ভালো হয়। তো 9-এ আমরা লিখে দিই মূলধন হিসাব। মূলধন হিসাব হচ্ছে কত টাকা? মূলধন হিসাব কত? মূলধন হিসাবের জের হচ্ছে আমাদের কত টাকা দেওয়া আছে একটু দেখি আমরা, 2,10,000 টাকা। কত টাকা? 2,10,000। তো এটা আমরা কেইটে লিখবো 2,10,000। ওকে, এরপরে আমরা দুইটা জায়গায় আমরা যোগ করব, দুইটা হিসাবের জেরি আমরা যোগ করব। দেখো এই পাশে কত আসতেছে? এই পাশে আসতেছে 1 লক্ষ যোগ 56, তাহলে 1,56,000 যোগ 2 লক্ষ, তাহলে 2,10,000। 1,56,000 এবং হচ্ছে 2,10,000 মিলে কত হয়? 3,66,000 এবং 3,000, তাহলে 3,66,000 এবং 3, তাহলে 3,69,000 আমরা এখানে দেখতে পাচ্ছি। এই পাশটাতে কত হয় আমরা যদি একটু যোগ করি, দেখো 92 আর 55, তাহলে 1,47,000। 1,47,000-এর সাথে যদি তোমরা 93,000 যোগ করো, তাহলে আমাদের আসতেছে 2,40,000। 2,40,000 এবং 75 যদি যোগ করো, 2,40,000-এর সাথে যদি তোমরা 75 যোগ করো, তাহলে 3,15,000। 3,15,000-এর সাথে যদি 54,000 যোগ করো, 3,15,000-এর সাথে যদি 54,000 যোগ করো, তাহলে 3,69,000 টাকাই আসতেছে। তাহলে দুই পাশের যোগফল হচ্ছে 3,69,000। তোমরা যারা এইচএসসি দিবা তাদের ক্ষেত্রে তো তোমাদের অবশ্যই ক্যালকুলেটর ব্যবহারের পারমিশন আছে, ক্যালকুলেটারে করে নিবা। তাহলে আমাদের মোট যোগফল হচ্ছে ডেবিট এবং ক্রেডিটে মিলে গেল। তাহলে আমাদের এই যে সংশোধিত রেয়ামিল করা আমরা শিখে গেলাম। তাহলে সৃজনশীল 1-এর রিকোয়ারমেন্ট আমাদের শেষ। আশা করি তোমরা সৃজনশীল এটা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা আরও একটি সৃজনশীল রেখেছি রেওয়ামিলের জন্য। তো রেওয়ামিলের ক্ষেত্রে 2 নং সৃজনশীলে দেখতে পাচ্ছ খতিয়ানের কিছু হিসাবে জেদ দেওয়া রয়েছে এবং ক্রয়ের যে রিকোয়ারমেন্ট রয়েছে, ক্রয়ের ক্ষেত্রে আমরা একটু দেখি। ক্রয়ের ক্ষেত্রে বলছে ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তো এখানে আমি একটা পয়েন্ট হাইলাইট করেছি, দেখো সমন্বিত ক্রয় নামে। কি নামে? সমন্বিত ক্রয়। তাহলে সমন্বিত ক্রয় থাকলে সেটা কি থাকে? সমন্বিত ক্রয় মানে কি? প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুদ পানো। তাহলে সমন্বিত ক্রয় থেকে আমাদেরকে ক্রয় বের করতে হবে। তাহলে সমন্বিত ক্রয়ের মধ্যে আমাদের সমাপনী মজুদ বাদ দেওয়া আছে, তাহলে এই আইটেমটা আমরা যোগ করব। পাশাপাশি প্রারম্ভিক মজুদ যেহেতু যোগ করা আছে, তাহলে আমাদেরকে প্রারম্ভিক মজুদটা বাদ দিয়ে দেখাতে হবে ক্রয় নির্ণয়ের সময়। তাহলে আমরা ক্রয়টা একটু নির্ণয় করি। তাহলে সমন্বিত ক্রয়ের সাথে আমরা কি করব? প্রারম্ভিক মজুদ আইটেমটা মাইনাস করব, পাশাপাশি সমাপনী মজুদ যেহেতু বাদ দিয়েছিলাম এটা আমরা কি করব? যোগ করব। তাহলে সমন্বিত ক্রয় আছে 1,20,000, আমরা সমাপনী মজুদটা যোগ করব, প্রারম্ভিক মজুদটা বাদ দিব। তাহলে আমরা লিখি সমন্বিত ক্রয়। সমন্বিত ক্রয় কত ছিল? 1,20,000 টাকা দেওয়া ছিল। এটার সাথে আমরা যোগ করব কোন আইটেমটা? সমাপনী মজুদ। যোগ সমাপনী মজুদ কত টাকা? সমাপনী মজুদ হচ্ছে আমাদের হচ্ছে 40,000 টাকা। কত টাকা দেওয়া ছিল? 40,000 টাকা সমাপনী মজুদ দেওয়া ছিল। এই আইটেমটা যোগ করি আমরা, যেহেতু বাদ দিয়েছিলাম সমন্বিত ক্রয় নির্ণয়ের সময়। তাহলে 1,60,000। এইটা থেকে আমরা বাদ দিব হচ্ছে প্রারম্ভিক মজুদ। কি বাদ দিব? প্রারম্ভিক মজুদ। তাহলে প্রারম্ভিক মজুদ কত ছিল তোমাদের প্রশ্নে? প্রারম্ভিক মজুদ কত ছিল আমরা দেখি। 25,000 ছিল আমাদের প্রারম্ভিক মজুদ। তাহলে আমরা সমাপনী মজুদ ছিল 2,40,000। তাহলে 1,60,000 থেকে 1,20,000-এর সাথে যদি 40 যোগ করি আমরা 1,60,000 পাই। তার থেকে আমাদের 25 বাদ দিতে হবে। কি বাদ দিতে হবে? 25,000 বাদ দিতে হবে। কত হাজার বাদ দিতে হবে? 25,000। ওকে, তাহলে 25,000 আমরা বাদ দিই। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1,00,000 কত টাকা? 1,35,000 টাকা। 1,35,000 টাকা হচ্ছে আমাদের যে ক্রয় রয়েছে, ক্রয়ের পরিমাণ হচ্ছে আমাদের 1,35,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা কি করলাম? প্রারম্ভিক মজুদটা বাদ দিলাম এবং সমাপনী মজুদটা যোগ করলাম। যেহেতু সমন্বিত ক্রয়ের সময় এগুলো আমরা যোগ এবং বিয়োগ করেছিলাম, তাহলে তার উল্টাটা আমাদেরকে করতে হয়েছে। খতে বলছে মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ। তাহলে আমাদের প্রাপ্তির ক্ষেত্রে আমরা কি পাই? আমরা একটু ভিন্ন কালি ইউজ করার চেষ্টা করি। দেখো প্রাপ্তির মধ্যে মূলধন নামক একটা প্রাপ্তি আছে, আর কি আছে? ইজারা সম্পদ, সমন্বিত অফিস সরঞ্জাম, এগুলোর মধ্যে প্রাপ্তি দেখছিলাম। দেখো শেয়ার অধিহার হচ্ছে আমাদের একটি মূলধন জাতীয় লাভ বা প্রাপ্তি। তাহলে এই একটা প্রাপ্তি পেলাম। এবং পাশাপাশি দেখো যখন আমরা ব্যাংক ঋণ নিয়েছি সেটাও কিন্তু আমাদের কি একটি মূলধন জাতীয়
প্রাপ্তি। তাহলে এই তিনটি আইটেম আমরা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি করার সময় লিখব। তাহলে মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে আমরা লিখতে পারি মূলধন 2,50,000, শেয়ার অধিহার 20 এবং ব্যাংক ঋণ 1,10,000। তাহলে মূলধন কত? 2,50,000। মূলধন কত? মূলধন 2,50,000 টাকা। মূলধন 2,50,000 টাকা। পাশাপাশি শেয়ার অধিহার রয়েছে কত? শেয়ার অধিহার রয়েছে 20,000 টাকা। শেয়ার অধিহার রয়েছে 20,000 টাকা এবং আমাদের 6% ব্যাংক ঋণ আছে 1 লক্ষ টাকা। 6% ব্যাংক ঋণ আছে কত? ব্যাংক ঋণ আছে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। তাহলে এই তিনটা যোগ করলেই কিন্তু আমরা মূলধন জাতীয় যে প্রাপ্তি রয়েছে সেটি পেয়ে যাচ্ছে। তাহলে 3,70,000 টাকা। 3,70,000 টাকা হচ্ছে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ। এরপরে প্রদানে যদি যাই তাহলে মূলধন জাতীয় প্রাপ্তির এই তিনটা আমাদের শেষ হলো। এরপর আমাদের মূলধন জাতীয় প্রদানের ক্ষেত্রে দেখো, প্রদান মানে হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। তাহলে ভূমি ক্রয়ের সময় আমাদের মূলধন জাতীয় ব্যয় হয়, ইজারা সম্পদের সময় হয়। তাহলে এই দুইটা পেলাম। এইখানে আর কোনো কিছু দেখতে পাচ্ছি না। এখানে যদি আমরা আসি তাহলে অফিস সরঞ্জাম নামক একটা মূলধন জাতীয় ব্যয় আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই তিনটা, তাহলে আমাদের ভূমি হচ্ছে 1,50,000, ইজারা সম্পদ আছে 50,000 এবং পাশাপাশি অফিস সরঞ্জাম আছে আমাদের 30,000। তাহলে আমরা লিখবো ভূমি 1,50,000, ভূমি হচ্ছে 1,50,000, ভূমি 1,50,000, ইজারা সম্পদ 50, ইজারা সম্পদ 50,000 বা সম্পত্তি 50,000। ওকে, 50,000। পাশাপাশি আমাদের কি ছিল? অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম ছিল সম্ভবত 30,000। আমরা একটু দেখে আসি। অফিস সরঞ্জাম 30,000। ওকে, অফিস সরঞ্জাম ছিল 30,000। ওকে, তাহলে এই তিনটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় প্রদানের পরিমাণ। তাহলে 2,30,000 টাকা হচ্ছে আমাদের মূলধন জাতীয় প্রদানের পরিমাণ। 2,30,000 কি আমাদের মূলধন জাতীয় ব্যয় বা প্রদানের পরিমাণ। ওকে, তো ক্ষয়ের রিকোয়ারমেন্ট আমরা শেষ করলাম। ক এবং খ। গতে বলছে ক্রয়কে অন্তর্ভুক্ত করে। তাহলে ক্রয় হচ্ছে আমরা কতে বের করেছি 1,35,000 টাকা। তাহলে ক্রয়কে আমাদের অন্তর্ভুক্ত করতে হবে। ক্রয়কে অন্তর্ভুক্ত করতে চাইলে আমাদের প্রারম্ভিক মজুদ আনতে হবে। তাহলে সমন্বিত ক্রয়টা আমরা বাদ দিব, পাশাপাশি সমাপনী মজুদ পণ্য আমরা বাদ দিব। তাহলে আমাদের ক্রয়কে অন্তর্ভুক্ত করতে হলে আমাদেরকে প্রারম্ভিক মজুদ পণ্য আনতে হবে, সমাপনী মজুদ পণ্য আমাদের রাখা যাবে না, পাশাপাশি সমন্বিত ক্রয় রাখা যাবে না। তাহলে আমরা শুরু করি আমাদের মূলধন দিয়ে। কি দিয়ে শুরু করি? মূলধন দিয়ে। দেখো আমাদের কি লিখবো? ক্রমিক নং 1-এ আমরা লিখতে পারি মূলধন। মূলধন 2,50,000 টাকা। এটা ক্রেডিট হয়, তোমরা সবাই জানো। 2,50,000 টাকা। ওকে, 2 আসো। 2-এ আসে ছিল আমাদের মনে হয় ভূমি। 2-এ ছিল ভূমি 1,50,000, 3-এ ছিল ইজারা সম্পদ। তাহলে ভূমি 1,50,000, ভূমি 1,50,000 এবং ইজারা সম্পদ হচ্ছে 50,000। ইজারা সম্পদ 50,000। তাহলে 1,50,000 আমাদের ডেবিট, পাশাপাশি ইজারা সম্পদ হচ্ছে একটা সম্পদ, তাই এটাও ডেবিট। আচ্ছা, 4-এ চলে যাই। 4, 5, 6, 7, 8, 9, 10। ওকে, তাহলে 4-এ আমরা দেখি কি আছে। 4-এর ক্ষেত্রে আমাদের সমন্বিত ক্রয় এটা বাদ। অফিস খরচ আমাদেরকে 1,75,000 টাকা দেখাতে হবে। অফিস খরচ হচ্ছে একটা ব্যয়, এই জন্য আমরা ডেবিটে দেখাবো 1,75,000। অফিস খরচ ব্যয় 1,75,000 টাকা। ওকে, এরপর দেখো 5-এ আমরা দেখি 5-এ কি আছে। 5-এ বলতেছে প্রারম্ভিক মজুদ পণ্য আমাদেরকে আনতে হবে 25,000 টাকা। 25,000 টাকা আমরা প্রারম্ভিক মজুদ ডেবিটে দেখাবো, এটা একটা ব্যয়। প্রারম্ভিক মজুদ 25,000 টাকা। কত টাকা? 25,000 টাকা। 6-এ আসো। 6-এর ক্ষেত্রে দেখো অবচয় হচ্ছে একটা ব্যয় 10,000 এবং কুরিল সঞ্চিতি আছে 5,000। তাহলে অবচয় একটা ব্যয়, অবচয় হচ্ছে একটা ব্যয়, এটা হচ্ছে 10,000 টাকা। এবং কুরিল সঞ্চিতি তোমরা মনে রাখবা, সকল প্রকার সঞ্চিতি হচ্ছে ক্রেডিট। সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট, শুধুমাত্র পাওনাদার বা পদেয় বিলের বাট্টা সঞ্চিতি বাদে। এই অধ্যায়ের আমরা যখন ব্যাখ্যা পড়েছি বা আমাদের যে টপিক বিশ্লেষণ পড়েছি সেখানে কিন্তু আমরা দেখেছি সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট, শুধুমাত্র পাওনাদার বাট্টা সঞ্চিতি বাদে। তাহলে কুরিল সঞ্চিতি হচ্ছে পাওনাদার বাট্টা সঞ্চিতি না, তাহলে এটাও ক্রেডিট। এটার অ্যামাউন্ট আছে কত? 5,000 টাকা। ওকে, এরপরে 8-এ আসো। 8-এর ক্ষেত্রে দেখি আমাদের কি আছে। এটা শেষ হলো। শেয়ার অধিহার। শেয়ার অধিহার হচ্ছে একটা মূলধন জাতীয় সঞ্চিতি বা প্রিমিয়াম বা আয়। তাহলে এটা আমাদের আয় হিসেবে আমরা ক্রেডিটে দিতে পারি। তাহলে শেয়ার অধিহার, শেয়ার অধিহার 20,000 ক্রেডিট। শেয়ার অধিহার 20,000, 20,000 ক্রেডিট। 9-এ আসো। 9-এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? 9-এ বলছে 6% ব্যাংক ঋণ 1,10,000। ঋণ হচ্ছে এক প্রকার দীর্ঘমেয়াদী দায়। 6% ব্যাংক ঋণ, দায় হলে সেটা ক্রেডিটে যাবে। ব্যাংক ঋণ 1 লক্ষ টাকা। কত টাকা? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। এরপরে 10-এ যদি আমরা দিতে চাই কিছু, 10-এর ক্ষেত্রে সমাপনী মজুদ পণ্য বাদ। বিক্রয় আসো 2,50,000। বিক্রয় সবসময় ক্রেডিট। বিক্রয় আমাদের মূল আয়ের উৎস, তো বিক্রয় অলওয়েজ ক্রেডিট।
বিক্রয় হচ্ছে আমাদের 2,50,000 টাকা, 2,50,000 টাকা। ওকে, এরপরে 11তে আমরা যাব, 11তে চলে যাব, 11, 12, 13। আচ্ছা, 11 ক্ষেত্রে আমরা কি রাখতে পারি দেখো, 11তে বলছে বিক্রয়ের পরে অফিস সরঞ্জাম হচ্ছে এক প্রকার স্থায়ী সম্পদ, এটা যাবে ডেবিটে। অফিস সরঞ্জাম 30,000 টাকা আছে, অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম কত টাকা? 30,000 টাকা, 30,000 টাকা। ওকে, 12তে আসো, অফিস সরঞ্জামের পরে কি আছে? আগুনে বিনষ্ট পণ্য 15,000 এবং নগদ ও ব্যাংক জমা আছে হচ্ছে 45,000। আগুনে বিনষ্ট পণ্য বিবিধ ক্ষতি হিসেবে ডেবিটে যাবে, পাশাপাশি নগদ ও ব্যাংক জমা 45,000 হচ্ছে সম্পদ, চলতি সম্পদ হিসেবে কোথায় যাবে? ডেবিটে যাবে। তাহলে আগুনে বিনষ্ট পণ্য এবং হচ্ছে আমাদের নগদ ও ব্যাংক জমা। তাহলে আগুনে বিনষ্ট পণ্য আমাদের 15,000 টাকা আছে, আগুনে বিনষ্ট পণ্য, বিনষ্ট পণ্য এটা ক্ষতি হিসেবে আমাদের ডেবিটে যাচ্ছে 15,000। পাশাপাশি নগদ ও ব্যাংক জমা চলতি সম্পদ, নগদ ও ব্যাংক জমা চলতি সম্পদ এটা কোথায় যাচ্ছে? 45,000 ডেবিটে। তাহলে আমাদের ডেবিট এবং ক্রেডিটের সব আইটেম উঠানো শেষ। বলেছিল ক্রয়কে অন্তর্ভুক্ত করে, তাহলে ক্রয় আমরা কত বের করেছিলাম? ক্রয় হচ্ছে ডেবিট, ক্রয়, ক্রয়, ক্রয় হচ্ছে ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত কত টাকা? ক হতে প্রাপ্ত কত টাকা? ক্রয়, ক্রয় ছিল কতে বের করেছি দেখো 1,35,000। তাহলে 1,35,000 হচ্ছে আমাদের ডেবিটে বসাতে হবে, 1,35,000। ওকে, এখন আমরা এই দুইটার যোগফল নির্ণয় করব ডেবিট এবং ক্রেডিট দিকে, তাহলেই কিন্তু আমাদের সমন্বিত যে রেওয়া মিল ছিল, আমাদের যে মূল যে রেওয়া মিল ছিল, প্রকৃত যে রেওয়া মিল হওয়ার কথা, সেটা কিন্তু হিসাব খাতগুলো দিয়ে বের হয়ে যাবে। তাহলে ক্যালকুলেটারে আমরা যদি একটু করি, আমরা যদি ক্যালকুলেটারে একটু করার চেষ্টা করি, দেখো তো কত হয়। ডেবিটে হচ্ছে 1,50,000 প্লাস 50,000 প্লাস 1,75,000 প্লাস 25,000 প্লাস 10,000 এবং অন্য পেজে কি কি আছে আমরা দেখি। 30, 15, 45, 30, 15, 45 যোগ 1,35,000। ওকে, মোট 6,35,000 টাকা আসতেছে। কত আসতেছে? 6,35,000, 6,35,000 টাকা, 6,35,000 টাকা। এরপরে দেখো আমরা ক্রেডিট পাশটা যদি একটু যোগ করি, ক্রেডিট পাশে এই পাশে কোনো কিছু নাই। ব্যাংক ঋণটা ছিল আমাদের কত? 1,10,000। আমরা এখানে 1 লক্ষ লিখেছি। কত লিখেছি? 1 লক্ষ। তাহলে 1,10,000 হচ্ছে আমাদের হওয়ার উচিত এবং এইটা যোগ করলেও আমাদের 6,35,000 টাকাই আসতেছে, 6,35,000 টাকাই আসতেছে। তাহলে আমাদের দুই পাশে মিলে গেল এবং আমাদের রেওয়া মিল আমরা যে সঠিক যে হিসাব খাত যেখানে যাবে সেখানে দিয়ে আমরা কিন্তু দুই পাশের রেওয়া মিল মেলাতে সক্ষম হয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই অধ্যায়ে সৃজনশীলে আশা করি এই দুইটি করার পর অন্যান্য সৃজনশীল করতেও তোমাদের কোনো যে তোমাদের যে হ্যাসেলগুলো হয় সেগুলো ইনশাল্লাহ হবে না। আমি এমন দুটি সৃজনশীল তোমাদের জন্য রাখার চেষ্টা করেছি যেন অন্যান্য সৃজনশীলগুলো করতে তোমাদের আর অসুবিধা না হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ক্লাসগুলো করে আশা করি উপকৃত হচ্ছে। তোমাদের এই একটি ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ এই অধ্যায়ের আশা করি তোমাদের যে সমস্যা ছিল টপিকে সেগুলো দূর হয়েছে। এমসিকিউগুলো তো সলভ করেছো, সৃজনশীলও কিন্তু সলভ করলা। তাহলে তোমাদের সবার এইচএসসি পরীক্ষা ভালো হোক, তোমরা সবাই সুস্থ থাকো, পড়াশোনা করো। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।